লেটস গো বিসমিল্লাহির রহমানির রহিম। চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমার সুন্দর চেহারাটা আমি একটু মুছে দিই। ওকে, দেখো এই স্লাইডটা উধাও করে দিলাম। আমাদের এই অধ্যায়ে টোটাল টপিক আছে দুইটা, মানে আমাদের 25-এর জন্য যেহেতু আমাদের হচ্ছে ক্লাসটা কন্ডাক্ট করা মেইনলি, তো আমাদের এই অধ্যায়ে টোটাল টপিক আছে দুইটা। তো টোটাল টপিক আছে দুইটা। এই দুইটা টপিকের মধ্যে আমাদের একটা হচ্ছে ব্যতিচার এবং একটা হচ্ছে অপবর্তন। ব্যতিচার এবং অপবর্তন। তো ভাইয়া আজকের ক্লাসে আমরা মেইনলি ব্যতিচার করব, আমাদের নেক্সট ক্লাসে আমরা অপবর্তন করব। তার মানে দুইটা ক্লাস হবে, দুই ক্লাসে আমাদের হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের সিকিউ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি আমাদের ব্যতিচার ঘটনাটা কি। ব্যতিচার ঘটনাটা হচ্ছে অনেকটা এরকম। ব্যতিচার এটা একটা ন্যানো টেকনোলজি, প্রথমেই মনে রাখবে এটা একটা ন্যানো টেকনোলজি। ন্যানো টেকনোলজি মানে কি? ব্যতিচারের ঘটনাটা আমরা আমাদের খোলা চোখে, মানে আমাদের যে খালি চোখে আমরা আসলে বুঝবো না। খালি চোখে বুঝবো না কেন? কারণ ব্যতিচারের ঘটনা হচ্ছে এরকম, এই যে ভাইয়া এই যে ডোরাটা, এখানে যদিও আমরা বোঝার জন্য ডোরাটা অনেক বড় করে এঁকেছি, বাট অ্যাকচুয়ালি এরকম জায়গার মধ্যে আসলে ডোরা হবে কয়েক লক্ষ ডোরা তৈরি হবে। মানে এরকম একটা জায়গার মধ্যে এরকম আসলে লাল যে একটা রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছ তোমরা, এরকম রেক্টেঙ্গেল আসলে তৈরি হয় কয়েক লক্ষ। তাহলে দেখো একটা এরকম ছোট একটা জায়গায় যদি কয়েক লক্ষ রেক্টেঙ্গেল যদি তৈরি হয়, তাহলে আসলে তুমি কি ওটা খালি চোখ আইডেন্টিফাই করতে পারবা? তোমার কাছে মনে হবে না সবগুলো মিলে একটাই? ব্যতিচার অনেক বেশি একটা ন্যানো টেকনোলজি, এটা আসলে ল্যাব টেস্টে করা হয়। এবং ব্যতিচার জিনিসটাকে আসলে আমরা কখনোই কি করতে পারি না, এটা আমাদের খালি চোখে আমরা হচ্ছে ব্যতিচার জিনিসটাকে হচ্ছে আমরা কখনোই কি করতে পারবো না, খালি চোখে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো না। তাহলে ব্যতিচার আমাদের ঘটনাটা আসলে কি? ব্যতিচারের ঘটনা হচ্ছে এরকম। ব্যতিচারকে আমরা বলি, ইংরেজিতে বলি ইন্টারফারেন্স অফ লাইট। ব্যতিচার মানে কি? ব্যতিচার মানে হচ্ছে ভাইয়া ইন্টারফারেন্স অফ লাইট। ইন্টারফারেন্স মানে আলোর ব্যতিচার। ব্যতিচারের ইংলিশ হচ্ছে ইন্টারফারেন্স। কার ব্যতিচার? অফ লাইট। আলোর ব্যতিচার হচ্ছে, ঠিক আছে, আলোর ব্যতিচার। তো এই আলোর ব্যতিচারটা কিভাবে হয়? দুটি সুসংগত উৎস থাকে। দুটি সুসংগত উৎস মানে কি? সুসংগত উৎস মানে হচ্ছে যাদের কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য এনার্জি সেম। দুইটা আলোক উৎস থেকে আলো আসবে, যে আলো দুইটার সুসংগত তরঙ্গ উৎস হবে। সুসংগত উৎস মানে হচ্ছে যাদের কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য এবং এনার্জি সেম থাকবে। কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য এবং এনার্জি সেম তুমি কিভাবে পাবা? মনে করো তুমি বাজার থেকে 50 ওয়াটের একটা লাইট কিনে এনেছো কোনো একটা কোম্পানির, এবং আরো একটা 50 ওয়াটের লাইট কিনছো সেম কোম্পানির। তো ওই দুইটা লাইটই ধরো সাদা লাইট, তাহলে দুইটা লাইট সেম পাওয়ার 50 ওয়াট, দুইটা লাইট সেম কোম্পানির, তার মানে ওখানে কোনো ভেজাল থাকার সম্ভাবনা খুবই কম, যেহেতু সেম কোম্পানি এবং দুইটাই 50 ওয়াটের। তার মানে তাদের ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং আমাদের যে এনার্জি সবকিছু কি থাকবে? সেম টু সেম থাকবে। তারপরে একটু 19-20 হইতে পারে। তো সেই ক্ষেত্রে আরো সোজা সুবিধা কি? ব্যতিচারটা আসলে কিভাবে করা হয়েছে? এটা বিজ্ঞানী ইয়ং ব্যতিচারের এক্সপেরিমেন্টটা করছে। ব্যতিচার হচ্ছে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ডাবল স্লিট, ডাবল মানে দ্বি, দুইটা, স্লিট মানে হচ্ছে চির। এটাকে বলা হয় ইয়ং এর দ্বিচির পরীক্ষা। ইয়ং এর দ্বিচির পরীক্ষা। দ্বিচির মানে কি? দুইটা চির থাকবে। দুইটা চির মানে কি? দুইটা ছিদ্র থাকবে। বিষয়টা আসলে কি? ইয়ং সাহেব কিভাবে দুইটা সুসংগত উৎস পাইছে সেটা একটু পরে যাই। প্রথমে আমি বলে নেই যে সুসংগত উৎস আসলে কি। সুসংগত উৎস থাকবে। এই সুসংগত মানে হচ্ছে যাদের কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, এবং শক্তি মানে কি? ই, এনার্জি, এবং শক্তি সেম, তাদেরকে আমরা বলি সুসংগত তরঙ্গ উৎস। তাদেরকে আমরা বলি সুসংগত উৎস। সুসংগত মানে কি? দুইটা সুসংগত থাকবে এবং তাদের উপরিপাতন হবে। এই দুইটা সুসংগত উৎসের উপরিপাতন হবে। উপরিপাতন মানে কি? একটা আলো আর একটা আলোর উপর উঠে যাবে। একটা আলো আর একটা আলোর উপর এভাবে উঠে যাবে, উপরিপাতন। যারা ছাদের রড বাইন্ডিং দেখছো, রড বাঁধে না ছাদ ঢালাইয়ের সময়, একটা রডের সাথে আরেকটা রড দেখবে এইভাবে বেঁধে গুণা দিয়ে পেঁচায়, তার দিয়ে পেঁচায়, ওটাকে আমরা বলি ওভারল্যাপ, একটার উপর আরেকটাকে উঠিয়ে দেওয়া। তো আলো কি এরকম হয়? এরকম একটার সাথে আরেকটা উপরিপাতিত হয়। তো উপরিপাতনের ফলে গঠনমূলক ব্যতিচার, ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হতে পারে। যদি উপরিপাতনটা আমাদের এমন হয় যে উপরিপাতনের ফলে আমাদের হচ্ছে লব্ধিটা পজিটিভ আসতেছে,
মানে এমন ভাবে দুইটা একটার উপর আরেকটা উঠেছে যে তার ফলে হচ্ছে লব্ধির মানটা তাদের প্রত্যেকটা মানের চেয়ে বেশি আসছে, তাহলে সেটাকে আমরা বলছি গঠনমূলক ব্যতিচার। আর যদি এমন হয় যে দুইটা তরঙ্গ দৈর্ঘ্য একজন আরেকজনের উপর উপরিপাতন হওয়ার ফলে লব্ধি যেটা পাবো, তাদের মিলিত ফল যেটা পাবো, সেটা হচ্ছে তাদের প্রত্যেকটা মানের চেয়ে কম আসছে, তখন সেটাকে আমরা বলবো ধ্বংসাত্মক ব্যতিচার। তার মানে দুটি তরঙ্গের উপরিপাতনের ফলে লব্ধির মানটা বেশিও আসতে পারে, কমও আসতে পারে। যদি বেশি আসে তাহলে হচ্ছে গঠনমূলক ব্যতিচার, সেই ক্ষেত্রে আমরা উজ্জ্বল আলো পাবো। শব্দের ক্ষেত্রে তীব্র শব্দ পাবো, সাউন্ডটা অনেক বেশি পাবো। আর যদি গঠনমূলক না হয়ে ধ্বংসাত্মক ব্যতিচার হয় তাহলে আমরা ক্ষীণ আলো পাবো, মানে মৃদু আলো, আবছা অন্ধকার অন্ধকার একটা ভাব আসবে। আর শব্দের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে সেটা হবে আমাদের মৃদু শব্দ, সাউন্ডটা খুব আস্তে আসবে। তো আমাদের শব্দ নিয়ে আলোচনা নেই, আমাদের আলোচনা হচ্ছে আলো নিয়ে। তাহলে দুটি সুসংগত উৎস যাদের কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য এবং শক্তি সেম, তাদের পরস্পরের উপর যদি উপরিপাতিত হয়, একজন আরেকজনের উপর যদি উঠে যায়, তাহলে আমরা এই পর্দার উপর একটা উজ্জ্বল একটা অন্ধকার, একটা উজ্জ্বল একটা অন্ধকার, এরকম একটা পট্টি, এটাকে বলে পট্টি বা ব্যান্ড বা সমাহার, এরকম একটা পট্টি দেখতে পাই। এই ঘটনাটাকে আমরা বলছি ব্যতিচার। খুবই সিম্পল একটা বিষয়। এখন আসো আমরা ব্যতিচারের কনসেপ্টটা আর একটু ক্লিয়ারলি একটু বোঝার চেষ্টা করি। তো আমি বলছি দুইটা সুসংগত তরঙ্গ উৎস হতে হবে। ইয়ং যখন দ্বিচির পরীক্ষা করেছে, সে আসলে দুইটা তরঙ্গ উৎস কিভাবে পাইছে? সে আসলে মূল লাইটের সোর্স একটা ব্যবহার করছে, লাইট সোর্স সে মেইনলি ব্যবহার করছে একটা। কিভাবে? মনে করো তুমি এখানে একটা লাইট, এটা মনে করো একটা মোমবাতি, তাহলে এটা থেকে আলো যখন ছড়াবে চতুর্দিকে, সব দিকে কি সেম লাইট ছড়াবে? কারণ একটা উৎস থেকেই আলো ছড়িয়ে পড়তেছে। এটার সামনে তুমি যদি একটা এরকম আরেকটা পর্দা রাখো, হ্যাঁ, এবং ওই পর্দার মধ্যে তুমি যদি দুইটা ছিদ্র করে দাও, দুইটা চির দাও, তাহলে দুইটা ছিদ্র দিয়ে এই আলোটা কি দুই ভাবে প্রবেশ করবে না? আমার কথা আশা করি বুঝতে পেরেছ। মনে করো তোমার এইখানে একটা আলোক উৎস আছে এবং এইখানে একটা দেয়াল আছে বা একটা পর্দা টাইপ কিছু একটা আছে, এই পর্দার মধ্যে তুমি দুইটা ফোঁটা করছো। তাহলে দুইটা ফোঁটা দিয়ে আলো যখন যাবে, দুইটা ফোঁটা দিয়ে দুই দিক থেকে আলো যাচ্ছে, একটা ফোঁটা দিয়ে আলো যাচ্ছে আর একটা ফোঁটা দিয়ে আলো যাচ্ছে, বাট দুইটা আলোর মাতৃ উৎস কোনটা? মানে দুইটা আলোর আব্বাকে, দুইটা আলোর আব্বা হচ্ছে এটা, কারণ এর থেকে কি এই দুজন বেরিয়েছে। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা কিভাবে সুসংগত উৎস পেতে পারি? সুসংগত উৎস পেতে পারি একটা মূল আলোক উৎস থেকে বা একটা মেইন লাইট সোর্স থেকে। আমরা যদি দুইটা চির তৈরি করে এই মেইন লাইট সোর্সের আলোটা যদি ওই দুইটা চিরের মধ্য দিয়ে আলাদা আলাদা ভাবে যদি প্রবেশ করাই, তখন ওই দুইটা চিরের মধ্যে আমাদের কি আসবে? সেম লাইট সোর্স আমরা পাবো। এটাকে বলে সুসংগত তরঙ্গ উৎস। কথা কি বোঝা গেছে? মানে আমি দুইটা আলোক উৎস আলাদা আলাদা ভাবে নিলাম না, আমি ওই ভেজালে পড়লামই না, আমি মাতৃ উৎস ব্যবহার করতেছি একটা, এবং ওই একটা আলোক উৎসকে আমি দুইটা পথ করে দিয়েছি। এখন তোমরা দুই পথে যাও। দুইটা ছিদ্র করে দেওয়ার মানে কি? তুমি এখন দুই পথে যাও। এই যে একটা আলোক উৎস দুই পথে চলে গেল, এই দুই পথে চলে যাওয়ার ফলে আমরা কি পাচ্ছি? দুইটা আলাদা আলাদা লাইট সোর্স পাচ্ছি। একটা আব্বা থেকে দুইটা ছেলে বেরিয়েছে, মানে একটা আব্বার দুইটা ছেলে, বোঝা গেছে? মানে একটা বাপের দুইটা ডিম। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সুসংগত তরঙ্গ উৎস। তো আশা করি সুসংগত তরঙ্গ উৎসের কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। এখন চলো আমরা তাহলে একটু খেয়াল করি আমাদের এইখানে আমরা লাইট সোর্স হিসেবে কি ব্যবহার করেছি। এই যে দেখো সাদা রঙের এই যে এটাকে আমরা বলি, এই যে দুইটা চির দেখছো, এই যে একটা চির, এই যে একটা চির, এই চিরটাকে আমরা বলছি সোর্স 1 এবং এই চিরটাকে আমরা বলছি সোর্স 2 এস দিয়ে সোর্স। তাহলে দুইটা চির করেছি, এটা একটা চির, এইটা একটা চির, ঠিক আছে? তাহলে এইখানে নিশ্চয়ই একটা আলোক উৎস ছিল ভাইয়া, এই জায়গাতে নিশ্চয়ই একটা আলোক উৎস ছিল, ঠিক আছে? একটা সূর্যের মতো কিছু একটা আঁকলাম। তো এই আলোক উৎসটা এইভাবে ছড়িয়ে পড়েছে। তাহলে এই আলোক উৎসটা মনে করো এইভাবে ছড়িয়ে পড়েছে, ঠিক আছে? তো এই আলোক উৎসটা যখন ছড়িয়ে পড়লো, সে আসলে কি করলো? সে হচ্ছে দুইটা সোর্সের মধ্য দিয়ে গেল। এই সোর্স দিয়ে একটু আলো প্রবেশ করছে, এই সোর্স দিয়ে একটু আলো প্রবেশ করছে। তাহলে দেখো এই মূল আলোক উৎসটা দুইটা আলাদা আলাদা সোর্স দিয়ে প্রবেশ করেছে। তার মানে এই সোর্স দিয়ে যে লাইটটা যাবে সেই লাইট, আর এই সোর্স দিয়ে যে লাইটটা যাবে সেই লাইট, দুইটা লাইট কোন উৎস থেকে আসছে? একটা মাতৃ উৎস থেকে আসছে। তার মানে S1 এবং S2 এই দুইটা সোর্স হচ্ছে সুসংগত আলোক উৎস।
আশা করি তোমরা সুসংগতর কনসেপ্টটা বুঝছো। সুসংগতর কনসেপ্টটা বোঝাটা খুবই খুবই জরুরি। এখন এই যে দুইটা চির, এই যে S1 একটা চির, S2 একটা চির, পরীক্ষায় এভাবে আসে প্রশ্ন। আমি তো তোমাদের সিকিউ সলভ করেছি, সেই জন্য বলছি S1 এবং S2 এই দুইটার যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি চিরদ্বয়ের ব্যবধান বা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। মানে দুইটা চির থাকে, ডাবল স্লিট এক্সপেরিমেন্টের দুইটা চির থাকে ব্যতিচারের মধ্যে, ব্যতিচারের দুইটা চিরের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি এ দিয়ে প্রকাশ করি। তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের এ। তো ভাইয়া এ কি? এ হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো আমি একটু লিখে রাখি এখানে, হ্যাঁ আমি এখানে একটু লিখি। এখানে এ হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। হ্যাঁ, প্রথম আধা ঘন্টার ক্লাসটা একটু বোরিং হবে, আধা ঘন্টা 40 মিনিটের মতো, তারপরে দেখবে খুব মজা লাগবে, কারণ এই সূত্রগুলো আমরা যখন পড়ে ফেলবো তখন অঙ্ক করা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের এ, ঠিক আছে? আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে এই যে দেখো সাদা একটা লাইন দিছি, দেখছো? এটা হচ্ছে একটা পর্দা। এই পর্দাটার উপরে কি পড়তেছে? আলো অন্ধকার, আলো অন্ধকার। মানে এখান থেকে যে লাইট গুলো আসতেছে, এইখানে গঠনমূলক ব্যতিচালু তৈরি হচ্ছে, ধ্বংসাত্মক ব্যতিচালু তৈরি হচ্ছে, ঠিক আছে? আপাতত কিভাবে তৈরি হচ্ছে ওটা একদম খুব ডিপ বেসিক, যখন আমি আবার পরবর্তীতে কোনো ক্লাস নেব 26-এর জন্য তখন তোমরা দেখো। আর আপাতত 25-এর জন্য যেহেতু ক্লাসটা কন্ডাক্ট করা, আপাতত ধরে রাখো, মনে রাখো, এটা বুঝে নাও যে ব্যতিচারের ফলে আমাদের যে লাইট পড়ে পর্দায়, সেই পর্দার লাইট গুলো আমাদের আলো অন্ধকার, আলো অন্ধকার এই প্যাটার্নে পড়ে, ঠিক আছে? আলো অন্ধকার, আলো অন্ধকার এই প্যাটার্নে পড়ে। তো এই যে চির থেকে এই যে পর্দার দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি ডি। চির থেকে পর্দার দূরত্বকে আমরা কি বলি? ডি। তাহলে আমাদের প্রশ্নে আরেকটা জিনিস থাকে, ডি দেওয়া থাকে, চির থেকে পর্দার দূরত্ব, ঠিক আছে? আমাদের প্রশ্নগুলো হুবহু দেওয়া থাকে, বাংলায় বলে দিবেন যে চির থেকে পর্দার দূরত্ব 2 মিটার, তখন তুমি বুঝবা যে ডি এর মান হচ্ছে 2 মিটার, ঠিক আছে? আচ্ছা, এখন চির থেকে পর্দার দূরত্ব ডি। ঘটনাটা আসলে কি ঘটে মনে রাখবা, এই দুইটা সুসংগত S1 এবং S2 থেকে যে আলোটা আসে, দেখো S1 থেকে একটা আলো এসে এখানে উপরিপাতিত পতিত হয়েছে, এখান থেকে এসে এখানে পতিত হয়েছে, তার মানে দুইটা এখানে উপরিপাতিত হয়েছে এই জায়গায়, ঠিক আছে? দুইটা চিরের মধ্যবর্তী দূরত্বের ঠিক মাঝখানে দেখো একটা পিঙ্ক কালারের একটা ডটেড লাইন টানছি। এই জায়গাটা মানে দুইটা চিরের ঠিক মাঝখানে আমাদের সবচাইতে উজ্জ্বল আলো পাওয়া যায়। হ্যাঁ, উজ্জ্বল আলোগুলোকে লাল দিয়ে দেখাইছি আর অন্ধকার গুলোকে আমি কালো দিয়ে দেখাইছি। এবং উজ্জ্বলতাটা তোমরা আসলে ক্লাসে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট একটা জিনিস খেয়াল করো, এই যে লালটা, এই লালটা সবচেয়ে উজ্জ্বল। তারপর দেখো তো এই লালটা, এটা আসলে আমি একটু ইন্টেন্সিটি কমাই আছি, বাট এখানে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এইটার ব্রাইটনেস ছিল 100%, এটা ছিল 90, এটা ছিল 80, এটা ছিল 70। মানে আস্তে আস্তে দেখো ব্রাইটনেস কমতেছে। আবার দেখো এটা 100, এটা হচ্ছে 80, এটা হচ্ছে 70। তাহলে কালোগুলোর ব্রাইটনেসও কি আস্তে আস্তে কমতেছে। তার মানে সুসংগত তরঙ্গ, দুইটা সুসংগত তরঙ্গ উৎসের ঠিক মাঝখানে যে আলোটা পড়ে, সে আলোটা সবচেয়ে উজ্জ্বল হয়। সে আলোটাকে আমরা বলি সেন্ট্রাল ব্রাইট বা কেন্দ্রীয় চরম। উজ্জ্বলের আরেক নাম হচ্ছে চরম, বুঝে গেছে? উজ্জ্বলের আরেক নাম হচ্ছে চরম। সিলেটে আমরা যখন থাকতাম, আমাদের মেসে যিনি রান্না করতেন আমাদের খালার বড় ছেলের নাম উজ্জ্বল, উজ্জ্বলের আরেক নাম হচ্ছে চরম। কথা কি বুঝে গেছে? খালার বড় ছেলের নাম উজ্জ্বল, তো উজ্জ্বলের আরেক নাম কি? চরম। আচ্ছা, তাহলে আমাদের এই যে আমাদের একদম এই জিনিসটাকে আমরা তাহলে কি বলছি? এটাকে আমরা বলছি সেন্ট্রাল ব্রাইট। সেন্ট্রাল ব্রাইট বা এটার আরেক নাম কি? কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় চরম, ঠিক আছে? আচ্ছা, এরপর এর উপরে দেখো, কেন্দ্রীয় চরমের উপরে কি তৈরি হয়? প্রথম অবম। অন্ধকারকে আমরা আদর করে ডাকি অবম। পরীক্ষায় যদি আসে অবম, ঘাবড়ানোর কিছু নাই। অবম মানে কি? অন্ধকার। পরীক্ষায় যদি আসে চরম কোত্থেকে আসছে? ভাই চরম মানে হচ্ছে উজ্জ্বল, চরম একই কথা, অবম অন্ধকার একই কথা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম অবম। নিচেরটা কি তাহলে? তুমি বলবা তাহলে ভাই এটা মানে দ্বিতীয় অবম। না ভাইয়া, উপরের দিকেও 1 2 3 সিরিয়াল, নিচের দিকেও 1 2 3 সিরিয়াল, তার মানে এটা কি? প্রথম অবম, নিচের দিকেও প্রথম অবম, ঠিক আছে?
আরেকটা কথা একটু মনে রাখবা, সেন্ট্রাল ব্রাইট বা কেন্দ্রীয় চরমে আমরা একটু পরে সূত্র দেখবো, যেখানে স্মল এন, এন নামে একটা কনসেপ্ট আছে। এন হচ্ছে কততম চরম বা কততম অবম। ভাইয়া গাইডে বা মেইন বইয়ে দুই ভাবে পড়ানো হয়, মানে বিভিন্ন রাইটারের বইয়ে বিভিন্ন ভাবে আছে। ভাইয়া যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো, ঠিক আছে? ভাইয়া যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো। গাইড কখনোই দেখো না, গাইড দেখলে ভাইয়ের সাথে অনেক সময় দেখা যায় যে কনফ্লিক্ট তৈরি হতে পারে। অনেক গাইডে মানে দুই ভাবে অঙ্ক করানো আর কি, বুঝা গেছে? তো আমি যেভাবে করাচ্ছি সেটা করো। তাহলে খেয়াল করে দেখো, সেন্ট্রাল ব্রাইট, যে সেন্ট্রাল ব্রাইটের জন্য আমার আসলে এন এর মান 0 ধরা হয়। সেন্ট্রাল ব্রাইটের জন্য এই জায়গায় আমার এন এর মান কত? 0, ঠিক আছে? তারপরে মানে সেন্ট্রাল ব্রাইট কি একদম শূন্য, এটা কোনো মান নাই। সেন্ট্রাল ব্রাইটের মান কত? শূন্য। কেন্দ্রকে আমরা কি ধরবো? শূন্য ধরবো। কেন্দ্রীয় চরমের জন্য এন এর মান কত? 0। প্রথম অবমের জন্য আমার এন এর মান কত? 1, কারণ প্রথম এন এর মান 1। তাহলে এখানেও প্রথম অবমের জন্য এন এর মান কত? 1, ঠিক আছে? আচ্ছা, এখন প্রথম অবমের পরে দেখো উপরে একটা লাল, নিচেও একটা লাল। কেন্দ্রীয় চরমের পর প্রথম অবম, তারপরে কি হওয়া উচিত বলো? দ্বিতীয় চরম? না ভাইয়া, প্রথম চরম তো নাই, প্রথম চরম লাগবে না। এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, এটাকে আমরা বলি শূন্য ক্রমের চরম। এটা হচ্ছে কেন্দ্রীয় চরম বা এটার নাম কি? শূন্য ক্রমের চরম। ও প্রথম না, ও 0, ওর ভ্যালু 0। তাহলে প্রথমে অবম, তারপরে হচ্ছে চরম, এটা হচ্ছে প্রথম চরম। তাহলে এটার জন্য আমার এন এর মান 1, এটা হচ্ছে চরমের জন্য 1। কথা কি বুঝতে পারছো? তাহলে এটা কি? এটাও এইদিকেও, এটা আমার প্রথম চরম। তাহলে এটার জন্য এন এর মান 1, এটা হচ্ছে নিচের দিকে চরমের জন্য 1। এখন তারপরে আবার একটা অন্ধকার দেখতে পাচ্ছ। একটা কথা মনে রাখবে, এইটা যে পরিমাণ কালো, এটা ওই পরিমাণ কালো না, এটা একটু কম কালো। কারণ কি? আস্তে আস্তে আলোক উৎস থেকে দূরে চলে যাচ্ছে, ঠিক আছে? আলোক উৎস থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। তাহলে কি আস্তে আস্তে এরিয়াটা বড় হচ্ছে। এরিয়াটা যত বড় হবে তত হচ্ছে আলো অন্ধকারের যে ব্রাইটনেসটা, সেটা হচ্ছে আস্তে আস্তে মৃদু হতে থাকবে। কারণ কি? তুমি কোথাও একটা আলো ফেলছো, একটা মনে করো টর্চ লাইট জ্বালাইছো, ওই টর্চটা দিয়ে কি একদম সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে? হবে না তো, ঠিক আছে? কারণ কি? টর্চ লাইটের একদম যে জায়গায় তোমার টর্চ লাইটটা পড়ছে একদম সোজা বরাবর লম্বভাবে, সেটা সবচেয়ে বেশি উজ্জ্বল হবে। তার আশেপাশে কি আস্তে আস্তে উজ্জ্বলতা কমে যায় না? এটাও তো সেম ঘটনা। এখান থেকে আলোটা আসছে, তাহলে এই জায়গাটা সবচেয়ে বেশি উজ্জ্বল হবে, তারপরে আস্তে আস্তে উজ্জ্বলতা কমতে থাকবে, ঠিক আছে? আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো। তারপরে এটা কি? এটা হচ্ছে দ্বিতীয় অবম। দ্বিতীয় অবম, এন এর মান 2। তাহলে এটাও দ্বিতীয় অবম। দ্বিতীয় অবম, এখানেও আমাদের এন এর মান 2। তারপরে এটা হচ্ছে দ্বিতীয় চরম। দ্বিতীয় চরম, এন এর মান 2। তার মানে সিরিয়ালি কি থাকে? কেন্দ্রীয় চরম, তারপর দুই পাশে দুইটা অবম, তারপরে দুইটা হচ্ছে চরম, তারপরে দুইটা আবার অবম, তারপরে দুইটা আবার চরম, মানে একটা অবম একটা চরম, এইভাবে সামনের দিকে যায়। তাহলে এটা কি? এটাও দ্বিতীয় চরম। দ্বিতীয় চরম, n = 2, ঠিক আছে? তারপরে মনে করো এটা হচ্ছে তৃতীয় অবম। এটার ব্রাইটনেসটা আরো কম, কারণ আস্তে আস্তে আলো কি হয়ে যাবে? মিলিয়ে যাবে, শূন্যর দিকে চলে যাবে। এটা হচ্ছে তৃতীয় অবম। তৃতীয় অবম, n = 3, ঠিক আছে? তারপর কি? তৃতীয় চরম। আর আঁকলাম না, কারণ আঁকলে তো আঁকার শেষ নাই, বাট আমরা চিত্রটা বোঝার জন্য আমি তৃতীয় পর্যন্তই রাখলাম, ঠিক আছে? তো আশা করি চিত্র পর্যন্ত কারো কোনো ডাউট থাকার কথা না। তো আমাকে একটু কমেন্টে একটু জানাও, এই যে চিত্রটা আমি আঁকলাম, এই জিনিসটা আসলে আমরা সবাই বুঝতে পারলাম কিনা। এটা একটা আমাদের, আমি খুব ধীরে সুস্থে পড়াচ্ছি, আমি সময় টেনশন নিচ্ছি না, কারণ কি এটা এমন একটা অধ্যায়, এটা থেকে তোমরা একটা সিকিউ শিওর পাবা, 10 নাম্বার এটা থেকে তোমরা পাবা, এবং এখান থেকে তোমরা যদি কপাল যদি ভালো থাকে 3টা এমসিকিউ পাবা। তাহলে 10 3 কত? 13। হ্যাঁ, 13 নাম্বারের জন্য আমরা যদি 2 দিন 2টা ক্লাস যদি আমি যদি করাই, মনে করো 3 ঘন্টা 3 ঘন্টায় ধরো 6 ঘন্টার ক্লাস তুমি যদি করো এখানে, তারপরে তুমি যদি বাসায় যদি একটু যদি প্র্যাকটিস করো, তোমার 13 নাম্বার মানে সিকিউর হয়ে গেল। বুঝা গেছে? আমাদের পরীক্ষার আরো প্রায় 5 মাসের উপরে আছে, 6 মাসের কাছাকাছি আছে। তো আমরা যদি 2টা ক্লাস করে আমরা যদি এতটুকু পর্যন্ত আমরা যদি অর্জন করে ফেলতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট একটা ব্যাপার। তো আমাকে একটু সবাই একটু জানাও যারা ক্লাসে উপস্থিত আছো, যে আসলে তোমরা সবাই বুঝতে পারছো কিনা, ঠিক আছে? এবং যারা আমার এখানে যারা ক্লাস করছো, তোমরাও হচ্ছে একটু আমাকে একটু কমেন্টে একটু জানাও যে আসলে সবাই ক্লাসটা আমরা বুঝতে পারলাম কিনা। ওকে? তবে ক্লাসের উপস্থিতি কিন্তু খুব বেশি না। আমি তো আসলে পূর্ব ঘোষণাই দিয়ে দিয়েছিলাম যে আজকে ক্লাস হবে, তারপরেও কেন তোমরা ক্লাসে উপস্থিত না আমি আসলে জানি না। অন্তরে পারলাম না বোঝাতে রে, হায় রে
তুই সে আমার মন। ওকে, সাব্বির আহমেদ। আচ্ছা, অবম জন্য n0 না n-1? ভাইয়া আমি n=0 পড়াই, ঠিক আছে? অন্য কোথাও n=n-1 যদি পড়েও থাকো ভাইয়া, ওটা পড়ানোটা প্যাচ লাগে, আমারটা করে দেখো সবগুলো সিকিউ মিলবে, ঠিক আছে? ওকে, সিনথিয়া ঐশ্বর্যী, জি ভাইয়া ক্লিয়ার। নবনী ক্লিয়ার, ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, আমি তো তোমাদেরকে বললাম এটা হচ্ছে এক একটা রাইটারের বইয়ে এক এক ভাবে লেখানো থাকে, তো হচ্ছে ভাইয়া যেভাবে পড়াই তোমরা হচ্ছে সেভাবে পড়লে আমার মনে হয় তোমাদের জন্য জিনিসটা ভালো হবে, ঠিক আছে? কারণ আমরা তো অনেক বছর ধরে অ্যানালাইসিস করতে করতে তো এতটুকু পর্যন্ত আসছি, তো হচ্ছে সেই জন্য আসলে কেন্দ্রীয় চরমকে 0 ধরবা, কেন্দ্রীয় চরমকে 0 ধরবা, অবমকে 1 ধরবা। হ্যাঁ, কেন্দ্রীয় চরম 0, তারপরে 1 1 এভাবে যাবে আর কি। কথা কি বোঝা গেছে? কেন্দ্রীয় চরমকে 0 ধরে তারপরে হচ্ছে তোমরা 1 এর সিরিয়াল, 2 এর সিরিয়াল গুলাতে যাবা। আচ্ছা, তো আশা করি এটাতে কারো কোনো ঝামেলা নাই, চিত্র আমরা সবাই বুঝতে পেরেছি আমি আশা করছি। তো এখন চলো আমরা একটু সূত্রে যাই। আমাদের বেতিচারে টোটাল 6টা সূত্র আছে ভাইয়া, 6টা সূত্র, বাইরে কিছুই আসে না বেতিচারে, মানে আজকে যে টপিক 6টা সূত্রের উপর ডিপেন্ড করে। তো আমি এখন তোমাদেরকে 6টা সূত্র লিখে দিব, এই 6টা সূত্র তোমরা যদি ভালো করে যদি মনে রাখতে পারো তাহলে বেতিচারে যে কোনো অঙ্ক আসুক তুমি আসলে ডাল ভাত করতে পারবে। এবং আজকে আমি টোটাল 17টা সিকিউ নিয়ে আসছি, 17টার মধ্যে সব তো করাবো না, কিছু হয়তো বা তোমাদেরকে জাস্ট হিন্টসটা ধরাই দিব, ক্যালকুলেশনটা তোমরা বাসায় করে ফেলবা, আর কিছু হয়তো বা দেখা যাবে আমি একটু ডিটেলসে করাবো, ঠিক আছে? আচ্ছা, আমার ক্যালকুলেটরটা কোথায়? ক্যালকুলেটর কি? আচ্ছা, শর্টে একটু বলেন সিয়াম বাবু। প্রথম কথা, শর্টের কথা হচ্ছে এটা তোমাদের ক্লাস না, শর্টেই বলছি সিয়াম বাবু, তোমার এটা হচ্ছে তোমাদের সিনিয়রদের ক্লাস, এইচএসসি ক্লাস হচ্ছে আজকে। আজকে তোমাদের ক্লাস নাই, তোমাদের ক্লাস থাকলে তো ভাইয়া আগেই তোমাদের গ্রুপে জানাতাম, ঠিক আছে? তোমাদের ক্লাস আগামীকাল, আমি বলে দিয়েছিলাম শনিবার তোমাদের ক্লাস। ওকে, এটা হচ্ছে শর্টে জানাইছি, তুমি বলছো ভাই একটু শর্টে বলতেন, হ্যাঁ এই জন্য আমি তোমাকে শর্টে বললাম। ওকে, দেখো, আচ্ছা আমাদের সূত্রগুলো নিয়ে চলো তাহলে আমরা এখন একটু আলোচনা করে ফেলি। ওকে, সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। আমাদের সূত্র কি কি থাকে? আমাদের সূত্র আছে গঠনমূলক ব্যতিচারের শর্ত, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, দুটা সূত্র। তারপর কেন্দ্রীয় যে উজ্জ্বল পাইছো, কেন্দ্রীয় চরম যেটাকে আমরা বলছি n=0 সেন্ট্রাল ব্রাইট, কেন্দ্রীয় চরম থেকে n তম চরমের দূরত্ব নির্ণয়ের একটা সূত্র, আবার কেন্দ্রীয় চরম থেকে n তম অবম নির্ণয়ের সূত্র। 4টা গেল, একটা হচ্ছে ডোরা প্রস্থ, একটা হচ্ছে ডোরা ব্যবধান। এই 6টা সূত্র এখন আমরা লিখবো, ঠিক আছে? এই 6টা সূত্র একটু লিখবো। আচ্ছা, একটু আজান যেহেতু পড়েছে, এই ফাঁকে আমি একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি, জাস্ট 1 মিনিট, 1 মিনিট পরে আমরা আবার জয়েন করছি। তবে আমার যেটা মনে হচ্ছে তোমরা মনে হয় সবাই এই অধ্যায়টা পারো, ক্লাসের উপস্থিতি দেখে সেটাই মনে হচ্ছে যে আমরা সবাই আসলে এই অধ্যায়টা পারি, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি।
আচ্ছা ঠিক আছে। সাব্বির বলছো স্যার আমি কি আলোর বেগে চললে টাইমকে পেছনে ফেলতে পারবো? আচ্ছা, আলোর বেগ পর্যন্ত চলা লাগে না ভাইয়া, আলোর বেগের 40-50% বেগে চললেই টাইমকে পেছনে ফেলা সম্ভব, বাট এরকম কোনো নবযন্ত্র এখন আবিষ্কৃত হয় নাই, বুঝা গেছে? যদি আবিষ্কৃত হয় তাহলে আমরা বাঙালিরা পারবো না, কারণ আমরা গরিব মানুষ, আমাদের তো টাকা নেই ওই যানবাহনে ওঠার, প্যাসেঞ্জার হওয়ার টাকা আমাদের কাছে নাই। আমেরিকা বা রাশিয়াতে জনগণ করলে পারত আর কি, বুঝা গেছে? তো উত্তর হচ্ছে না। কেন? আলোর বেগে চলমান কোনো গাড়ি যদি আবিষ্কারও হয়, গরিব দেশের মানুষগুলো আমরা টাইমকে পেছনে ফেলতে পারবো না, এটা হচ্ছে সহজ বাস্তবতা। আচ্ছা দেখো, তারপরে দেখি আমরা এখন একটু দেখি আমরা দেখি 1 নাম্বার। এক হচ্ছে সূত্রাবলী। হ্যাঁ, আমরা সূত্র দেখি। এক হচ্ছে গঠনমূলক ব্যতিচারের শর্ত। আমি আগে সূত্রগুলো কি কি হবে সেগুলো একটু লিখে দিই, হ্যাঁ, তারপরে সূত্রগুলো লিখতেছি। গঠনমূলক ব্যতিচারের শর্ত, এটা আমাদের আসে 1 নাম্বার। 2 হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত। তো এইগুলা আপাতত লিখো, এবং আমি তোমাদেরকে পরামর্শ দিব, আজকে যেহেতু সিকিউ করাবো ভাইয়া, এই যে স্লাইডটা, এখন স্লাইডে যে 6টা সূত্র লিখতেছি, এটা তোমরা একটা অফসেট পেপার বা একটা কাগজে আলাদাভাবে লিখো, কারণ অঙ্ক করানোর সময় এগুলো তোমার কাজে লাগবে। হ্যাঁ, এটা একটু আলাদাভাবে লিখো। তারপর 3 হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে, কেন্দ্রীয় চরম মানে কি? কেন্দ্রীয় উজ্জ্বল, তাহলে আমি পুরোটাই লিখি। উজ্জ্বল, খালার ছেলের নাম উজ্জ্বল, উজ্জ্বলের অপর নাম চরম, নাকি? কেন্দ্রীয় উজ্জ্বল বা চরম থেকে nতম চরমের বা nতম উজ্জ্বলের দূরত্ব, ঠিক আছে? এটা একটা সূত্র আসবে। তারপর আরেকটা সূত্র আমরা দেখব, কেন্দ্রীয় উজ্জ্বল বা চরম থেকে nতম অন্ধকার বা অবম, nতম অন্ধকার বা অবমের দূরত্ব। এই n এর মান পরীক্ষায় দিয়ে দিবে, হয়তো বলবে দ্বিতীয় অবম, তখন n এর মান কি বসাবা? 2। যদি পরীক্ষায় বলে পঞ্চম অবম, তখন n এর মান কত বসাবা? 5। ঠিক আছে, এইটা। তারপর আরেকটা 5 নাম্বার হচ্ছে ডোরা প্রস্থ। 5 হচ্ছে ডোরা প্রস্থ। তো ডোরা প্রস্থকে আমরা কি নামে চিনি সেটা একটু চলো দেখি, ঠিক আছে? ডোরা প্রস্থকে আমরা চলো আর কি নামে চিনি সেটা আমি একটু তোমাদেরকে একটু বলে দিই। ডোরা প্রস্থ পরীক্ষায় কিভাবে আসতে পারে? খেয়াল করো, ডোরা প্রস্থটা আমি একটু চিত্র দেখাই। হ্যাঁ, ডোরা প্রস্থ মানে কি জানো? এই যে লাল কালো জিনিসগুলো দেখতেছো, এগুলো হচ্ছে একটা ডোরা। তার ডোরা প্রস্থ মানে কি? এটা হচ্ছে একটা ডোরা প্রস্থ। এই যে দেখো, এটা একটা ডোরা প্রস্থ। আবার যদি কালা দেখাই একটা, মনে করো এটা একটা ডোরা প্রস্থ। মনে রাখবা, লাল ডোরা কালো ডোরা সবগুলো ডোরার সাইজ কি? সমান। ঠিক আছে, লাল ডোরা কালো ডোরা সবগুলো সাইজ সমান। তাহলে সবগুলোর সাইজ সমান, অর্থাৎ ডোরা প্রস্থ সাইজ কি? সমান হয়। মানে একটা ব্যতিচারে প্রত্যেকটা ডোরার প্রস্থ সমান হয়। ঠিক আছে, কারণ ডোরা প্রস্থকে পরীক্ষার কি নামে আসতে পারে? খেয়াল করো, এই যে একটা ডোরা প্রস্থ, এই ডোরা প্রস্থটা শেষ হয়েছে কোথায়? একটা অবম দিয়ে দেখো শেষ হয়েছে, অবম, এবং এখানে কি? একটা অবম। ঠিক আছে, তাহলে খেয়াল করো তো, পাশাপাশি একটা অবম এবং একটা উজ্জ্বল, এই দুইটার মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলছি? ডোরা প্রস্থ। আবারও বলছি, পাশাপাশি বা পরপর একটা উজ্জ্বল এবং একটা অবম। আবার আমরা এটাকে এইভাবেও দেখাতে পারি, দেখো তো তোমরা, সেন্টার টু সেন্টার দূরত্ব যদি মাপো, খেয়াল করো, তুমি এটা এভাবে বলতে পারো না? দেখো তো, এখানে মনে করো মিডল থেকে নিলা, এখানেও মনে করো অর্ধেক পর্যন্ত নিলা, এটা কিন্তু একটা ডোরা প্রস্থ। ভাই কিভাবে? কালোটার অর্ধেক নিয়েছো, লালটার অর্ধেক নিয়েছো, তো দুইটার অর্ধেক মিলে কি হলো? একটা পরিপূর্ণ হয়ে গেল। তাহলে দেখো, পাশাপাশি একটি উজ্জ্বল ও একটি অবমের বা একটি চরম একটি অবমের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলছি? ডোরা প্রস্থ বলছি। তাহলে ডোরা প্রস্থ আরেকটা কিভাবে আসতে পারে? পাশাপাশি একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার দূরত্ব। তো আমরা এটাও যদি পরীক্ষায় যদি আসে যে ডোরা প্রস্থ না দিয়ে, পরীক্ষায় সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ডোরা প্রস্থ দেয় না, প্রশ্নটা কিভাবে আসে? প্রশ্নটা আসে পাশাপাশি বা পরপর
একটি উজ্জ্বল ও একটি অবম ডোরার মধ্যবর্তী দূরত্ব, তখন আমরা বুঝবো আমাকে আসলে ডোরা প্রস্থ বের করতে বলছে। তাহলে ডোরা প্রস্থর আরেকটা জিনিস আসে এরকম, পরপর বা পাশাপাশি, পরপর বা পাশাপাশি একটি উজ্জ্বল ও একটি অন্ধকার। উজ্জ্বল মানে চরম, অন্ধকার মানে কি অবম। পরীক্ষা কিন্তু চরম অবম দিয়েও কিন্তু আসতে পারে, যে পরপর একটি চরম ও একটি অবম ডোরার দূরত্ব, বা পাশাপাশি একটি চরম ও একটি অবম ডোরার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, ডোরা প্রস্থ হচ্ছে পরপর বা পাশাপাশি একটি উজ্জ্বল একটি অন্ধকার ডোরা মধ্যবর্তী দূরত্ব বা ডোরার দূরত্ব, এটাকে আমরা বলছি ডোরা প্রস্থ। ওকে, আর 6 নম্বরে কি আছে, ডোরা ব্যবধান। ডোরা ব্যবধানকে আমরা কি নামে চিনি? ডোরা ব্যবধানকে আমরা আরেকটা নামে চিনি, যেটা হচ্ছে আমাদের বলতেছি ডোরা ব্যবধান হচ্ছে ডোরা প্রস্থের দ্বিগুণ। সহজ কথা, ডোরা প্রস্থ যত আসবে তাকে 2 দিয়ে গুণ করলে ডোরা ব্যবধান পাওয়া যায়। তাহলে ডোরা ব্যবধান কতটুকু তোমরাই বলো। ডোরা প্রস্থ যদি একটা ডোরার প্রস্থ যদি মানে একটা ডোরার প্রস্থকে আমরা যদি ডোরা প্রস্থ বলি, তাহলে 2টা ডোরার প্রস্থকে আমরা কি বলবো ভাইয়া? ডোরা ব্যবধান বলবো। তাহলে দেখো তো 2টা ডোরার প্রস্থ, এটা হচ্ছে ডোরা ব্যবধান, এটা হচ্ছে ডোরা ব্যবধান। তাহলে ডোরা ব্যবধান কি কি বলতো? এই দেখো, এখানে একটা উজ্জ্বল শেষ, এইখানেও একটা উজ্জ্বল শেষ, বা এভাবে যদি বলো এখানে একটা অবম শুরু, এইখান থেকে একটা অবম শুরু। তাহলে এটা কি পাশাপাশি বা পরপর 2টি উজ্জ্বল অথবা 2টি অবম ডোরার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলছি ডোরা ব্যবধান। তো এটা আমি একটু পরে একসাথে বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পরপর বা পাশাপাশি, পরপর বা পাশাপাশি 2টি উজ্জ্বল, এটা মনে রাখার টেকনিক আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, বা 2টি অন্ধকার ডোরার দূরত্ব, এটা হচ্ছে আমাদের ডোরা ব্যবধান। এখন কিভাবে পরীক্ষায় বুঝবা? একটা কথা মাথায় ঢুকাই নাও, হ্যাঁ, যদি শুধুই 2টা উজ্জ্বল বলে অথবা 2টা অন্ধকার বলে, মানে উজ্জ্বল অন্ধকার একসাথে নাই, বলছে পরপর 2টি উজ্জ্বল বা পরপর 2টি চরম বলছে, অথবা বলছে পরপর 2টি অন্ধকার, অথবা বলছে পরপর 2টি অবম, তার ডোরা ব্যবধান। আর যদি বলে একটা উজ্জ্বল একটা অন্ধকার, প্রশ্নের মধ্যে যদি এরকম লেখা থাকে, প্রশ্নের মধ্যে উজ্জ্বলও লেখা আছে অন্ধকারও লেখা আছে, বা প্রশ্নের মধ্যে চরম অবম 2টা কথাই আছে, তখন বুঝবা ডোরা প্রস্থ। এটা হচ্ছে শর্টকাট মনে রাখার উপায়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সাব্বির বলতেছো বেঙ্গল টাইগারের মধ্যে ডোরা দেখা যায়। হ্যাঁ, রয়্যাল বেঙ্গল টাইগার। তাহলে আমাদের ডোরা প্রস্থটা তাহলে কি, ওই যে রয়্যাল বেঙ্গল টাইগারের ওই যে হলুদ আর কালো, এই 2টা মিলে হচ্ছে ডোরা ব্যবধান। আর শুধু একটা যদি ধরো, একটা কালো বা একটা হলুদ, এটা হচ্ছে ডোরা প্রস্থ। ঠিক আছে, ওটাই। তাহলে আমরা দেখো, তাহলে পরীক্ষার প্রশ্নে যদি কথা থাকে এরকম 2টি উজ্জ্বল বা 2টি অন্ধকার, মানে শুধু উজ্জ্বল কথাটা আছে অন্ধকার নাই, বা শুধু অন্ধকার কথাটা আছে উজ্জ্বলে, মানে শুধু একজনের নাম আছে আরেকজনের নাম নাই, উজ্জ্বল আছে অথবা অন্ধকার আছে, আর না হলে চরম আছে অথবা অবম আছে, 2টি, তাহলে ডোরা ব্যবধান। আর যদি 2জনের নামই থাকে, একটি উজ্জ্বল একটি অন্ধকার, অথবা এরকম থাকে একটি চরম একটি অবম, তখন সেটাকে আমরা বলছি ডোরা প্রস্থ। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন চলো এই 6টা সূত্র আমরা লিখি। সূত্রগুলো আশা করি সবার লেখা হয়েছে, এখন আমরা লিখি। হ্যাঁ, কেউ যদি লিখে না থাকো, অঙ্ক করতে গিয়ে কিন্তু খুবই প্যারা খাবা। ঠিক আছে, আচ্ছা, এখন আসো গঠনমূলক ব্যতিচারের শর্তটা। গঠনমূলক ব্যতিচারের শর্ত কি ভাই? মনে রাখবা আমাদের কি দেওয়া ছিল, চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে a, চির থেকে পর্দার দূরত্ব হচ্ছে d, তাহলে এই 2টা ফিক্স। আবার এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্যের ব্যাপার আছে, তাই না? আলোক উৎসের তরঙ্গ দৈর্ঘ্য থাকে, তার ল্যামডা আছে। তো সূত্র হচ্ছে গঠনমূলক ব্যতিচার কখন হবে? গঠনমূলক ব্যতিচার এবং ধ্বংসাত্মক ব্যতিচার 2টাই হবে যদি a sin থিটা। থিটা কি? থিটা হচ্ছে ভাই কৌণিক বিস্তার, এটা অঙ্ক করার সময় দেখবো। ঠিক আছে, আবার এখানেও তাহলে লিখি a sin থিটা। এখন a sin থিটা দিয়ে আসলে আমরা কি বুঝি ভাইয়া? a sin থিটা মানে হচ্ছে পথ পার্থক্য। এই যে 2টা আলো যাচ্ছে না, S1 সোর্স থেকে একটা আলো যাচ্ছে, S2 সোর্স থেকে আলো একটা যাচ্ছে, এই 2টার মধ্যে একটা পথ পার্থক্য থাকে। কথা বুঝছো? পথ পার্থক্য থাকে। এই পথ পার্থক্যটা, এই a sin থিটা মানে হচ্ছে পথ পার্থক্য। ঠিক আছে, এই পথ পার্থক্যটা যদি λ/2 এর জোড় গুণিতক হয়, এই দেখো 2n জোড় গুণিতক হলে আমরা 2n লিখবো। 2n মানে কি? n এর মান যদি 0 বসাও তাহলে 0, n এর মান যদি 0 হয় তাহলে তুমি পথ পার্থক্য কত পাচ্ছ? 0। 2টা আলোক উৎস, S1 থেকে যে আলোটা যাচ্ছে, S2 থেকে যে আলোটা যাচ্ছে, তাদের মধ্যে পথের পার্থক্য যদি 0 হয় তাহলে আমরা কেন্দ্রীয় চরম পাবো, সবচেয়ে উজ্জ্বল আলো পাবো। এই বেসিকগুলো আশা করি তোমাদের আছে, আর না থাকলেও আমাদের ম্যাথ করার জন্য এত ইম্পর্টেন্ট না। আচ্ছা, তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি? 2 কাটো n ল্যামডা,
অর্থাৎ সূত্র কি a sin theta equal to n lambda। গঠনমূলক ব্যতিচারের শর্ত হচ্ছে a sin theta equal to n lambda। ঠিক আছে, এই সূত্রটা আমরা মনে রাখবো। এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের সূত্র। গঠনমূলক ব্যতিচার কখন হবে? যখন পথ পার্থক্য a sin theta λ/2 এর জোড় গুণিতক হবে, অথবা a sin theta equal to n lambda হলে তখন আমরা বলবো ওখানে গঠনমূলক ব্যতিচার তৈরি হয়েছে। এটা আপাতত মাথায় ঢুকাই নাও। এবং n এর মান কত? n এর মান হচ্ছে 0 থেকে শুরু করব আমরা। আচ্ছা, ধ্বংসাত্মকের ক্ষেত্রে বিভিন্ন রাইটারের বইয়ে দুই রকম ভাবে লেখা থাকে, বাট ভাই আমি দুই রকম লিখে তোমাদের কনফিউশনে ফেলবো না, আমরা জাস্ট একটা শিখবো। সেটা কি? সেটা হচ্ছে সূত্র হচ্ছে λ/2 এর বেজোড় গুণিতক। তো বেজোড় গুণিতকটা কিভাবে লিখবো? 2n+1। কেন বলতো? n এর মান তুমি যদি 1 বসাও তাহলে 2 একে 2, 2 আর একে কত? 3। n এর মান তুমি যদি 2 বসাও, 2 দুগুণে 4, 4 আর একে কত? 5। তবে তুমি n এর মান যাই বসাও না কেন, এই টোটাল জিনিসটা বেজোড় সংখ্যা আসতেছে। ব্র্যাকেটের ভেতরে থাকা জিনিসটা বেজোড় সংখ্যা আসতেছে, তার মানে এটা কি? λ/2 এর বেজোড় গুণিতক। তাহলে এটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত, এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের শর্ত। এবং এই দুইটা শর্তের জন্য আমাদের ল্যামডার মান কত আসবে ভাইয়া? এই দুইটা শর্তের জন্য আমাদের আমাদের n এর মান 0 থেকে শুরু হবে। এই দুইজনের জন্য আমাদের n এর মান হবে 0, 1, 2, 3, ... n এর মান 0 থেকে শুরু হবে, কারণ n এর মান 0 হলে সেটাকে আমরা বলছি কেন্দ্রীয় চরম। কথা কি বোঝা গেছে? n এর মান 0 হলে সেটাকে আমরা বলছি কেন্দ্রীয় চরম। আবার খেয়াল করে, এখানে যদি n এর মান 0 বসাও তাহলে দেখো 1 λ/2 এর বেজোড় গুণিতক এবং λ/2 এর কততম গুণিতক? 1তম গুণিতক। 1তম গুণিতক মানে কি? এটা হচ্ছে আমাদের গঠনমূলক, এটা হচ্ছে আমাদের প্রথম অবমের জন্য ফর্মুলা হচ্ছে এটা। তাহলে আমরা এই দুইটা সূত্র একটু মনে রাখবো। এই দুইটা সূত্র মনে রাখলে আমরা আসলে গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচারের যে কোনো ম্যাথ আসলে পরীক্ষায় করতে পারবো। এখন আসুন, কেন্দ্রীয় উজ্জ্বল বা চরম থেকে n-তম উজ্জ্বল বা চরমের দূরত্বের সূত্র কি? ভাই এটাকে আমরা প্রকাশ করব xn দিয়ে। এই সূত্রটাকে আমরা প্রকাশ করব xn। আমি যেহেতু এখানে জায়গা রাখছি, আমি একটু লিখি, আমি এখানেই লিখি। এটা হচ্ছে xn ইকুয়াল টু কি? xn ইকুয়াল টু তুমি ওটা কি লিখছো? λ/2। এখানে একটু কষ্ট করে এটা মনে রাখবা, কেন্দ্রীয় উজ্জ্বল বা কেন্দ্রীয় চরম থেকে যে কোনো দূরত্ব হচ্ছে λd/2 এর গুণিতক হয়, λd/2 এ। তাহলে এটাও কি? কেন্দ্রীয় উজ্জ্বল থেকে n-তম কোনো কিছুর দূরত্ব, তাহলে এটাও কি হবে? λd/2 এ। এখন কত হচ্ছে? λd/2 এর একজন হবে জোড় গুণিতক, একজন হবে বিজোড় গুণিতক। হ্যাঁ, জোড় গুণিতক কোনটা? এটা হচ্ছে জোড় গুণিতক। আর বিজোড় গুণিতক কোনটা ভাইয়া? বিজোড় গুণিতক হচ্ছে এটা 2n+1, এটা হচ্ছে বিজোড় গুণিতক। তাহলে এটাকে যেহেতু xn লিখছো, এটাকে তুমি xn প্রাইম দিয়ে প্রকাশ করো, তাহলে একটু ডিফারেন্ট থাকলো। পরীক্ষার সময় তুমি দুইটাকে xn দিয়েও লিখতে পারবা, কোনো ক্ষতি নেই। বাট ভাইয়া n-তম চরমের দূরত্বকে আমি xn দিয়ে লিখছি, আর n-তম অবমের দূরত্বকে আমি xn প্রাইম দিয়ে লিখছি। চরম কখন হবে? λd/2 এ। এই যে λd/2 এর জোড় গুণিতক হলে সেটাকে আমরা বলবো চরমের দূরত্ব, আর λd/2 এর বেজোড় গুণিতক হলে সেটাকে আমরা তখন বলবো n-তম অবম দূরত্ব। n এর মান যতই হোক, এইখানে n এর মান তত বসাই দিবা। ঠিক আছে, মানে এটাকে আরেকটু যদি ভাঙি, দেখো 2 2 কাটা যায়, তার মানে এটা সূত্রটা কি আসে? n λd/a। আমরা এটা মনে রাখবো যে কেন্দ্রীয় উজ্জ্বল বা কেন্দ্রীয় চরম থেকে n-তম চরমের দূরত্ব হচ্ছে xn ইকুয়াল টু n λd/a। ঠিক আছে, বারবার যখন এই জিনিসগুলা, আচ্ছা n এর মান কি সকল পজিটিভ সংখ্যা? হ্যাঁ, সাব্বির n এর মান হচ্ছে 0 থেকে শুরু করে সকল পজিটিভ সংখ্যা, 0 সহ স্বাভাবিক সংখ্যাগুলো আর কি, স্বাভাবিক সংখ্যা। n এর মান কখনোই নেগেটিভ মান আসে না, n এর মান সবসময় পজিটিভ ভ্যালু আসবে। আচ্ছা, তারপরে দেখো ডোরা প্রস্থ। ডোরা প্রস্থ খুবই সহজ, এই যে λd/2 এ লিখছো না, এটাই ডোরা প্রস্থের সূত্র। এই জন্য আমি এভাবে পড়াইছি, যাতে করে সবগুলো সূত্র একসাথে তোমার মনে থাকে। কথা কি বোঝা গেছে? তাহলে ডোরা প্রস্থ বা পরপর বা পাশাপাশি একটি উজ্জ্বল ও একটি অন্ধকার ডোরার দূরত্বের সূত্র হচ্ছে আমাদের λd/2 এ। আর ডোরা প্রস্থকে আমরা প্রকাশ করব গাইডে বা টেস্ট পেপারে, এক এক টেস্ট পেপারে এক একটা জিনিস দিয়ে প্রকাশ করছে। ভাই আমরা এটাকে ∇x দিয়ে আমি প্রকাশ করব, ∇x ইকুয়াল টু λd/2 এ। ঠিক আছে, গাইড দেখে কনফিউশন হওয়ার দরকার নাই, তুমি যেটা শিখতেছো তুমি সেটা ব্যবহার করো। বোঝা গেছে? গাইডে ডোরা প্রস্থকে এই ডেল না দিয়ে এই ডেল দিয়েও প্রকাশ করে। এখন এ আর এ কি কথা? ঠিক আছে, গাইডে ওই যে এটা না দেখা এটারে পায়া মাথা গরম করার কিছু নেই, যে আরে এটা কই, এটা কেন, মাথা গরম করার কিছু নাই। প্রকাশের ব্যাপারটা হচ্ছে তোমার নিজের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, আর ডোরা ব্যবধান কি? হ্যাঁ আমি বলছি ডোরা ব্যবধান হচ্ছে দুইটা ডোরা প্রস্থের সমান।
তাহলে দুইটা ডোরা প্রস্থ সমান, ডোরা ব্যবধানকে আমি বি দিয়ে প্রকাশ করব। বি গাইডে প্রকাশ করা হয়েছে, অনেক সময় অনেক গাইডে দেখাচ্ছে বিটা দিয়ে প্রকাশ করে। তাহলে বি ইকুয়াল টু কি? বি ইকুয়াল টু হচ্ছে আমাদের, আচ্ছা এটা এখানে জায়গা হবে না, আমি পরের স্লাইডে একটু ছোট করে লিখে দিই, তাহলে আসলে সুবিধা হবে। হ্যাঁ, একটু পরের স্লাইডটাতে একটু যাই, পরের স্লাইডে যদি আমাদের সিকিউ শুরু হয়ে যাবে। আচ্ছা, ডোরা ব্যবধান হচ্ছে বি। দাঁড়াও, ডোরা ব্যবধান হচ্ছে বি। বি সমান কি? ডোরা প্রস্থের দ্বিগুণ, তাহলে 2 del x। এখন 2 del x মানে কি বলতো? 2 del x মানে হচ্ছে 2 ইন্টু ডেল কত? del x কত? ল্যামডা ডি বাই 2a, ল্যামডা ডি বাই 2a। তাহলে 2 কাটলে আসলে আমাদের ডোরা ব্যবধান বি সমান কত আসতেছে? ল্যামডা ডি বাই a। এটা হচ্ছে আমাদের ডোরা ব্যবধানের সূত্র। তো আমরা 6টা সূত্র পড়ে ফেললাম, এবং 6টা সূত্র আশা করি তোমরা খুব সুন্দরভাবে লিখে নিয়েছো। আমাদের প্রত্যেকটা সূত্র কিন্তু আমাদের কি লাগবে? আমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি আরো একবার তোমাদের জন্য একটু বুঝাই দিই, একটু আমি ছোট করে দিই, ছোট করলে আসলে এক স্লাইডে সবটা চলে আসে, আর থেকে ছোট মনে হয় না হবে। আচ্ছা দেখো, গঠনমূলক ব্যতিচারের সূত্র, ধ্বংসাত্মক ব্যতিচারের সূত্র কি? বাম পাশে a sin θ, এটা হচ্ছে পথ পার্থক্য। গঠনমূলক ব্যতিচার হচ্ছে ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক 2n ইন্টু ল্যামডা বাই 2, 2 কাটলে n ল্যামডা। ধ্বংসাত্মক ব্যতিচার হচ্ছে ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক। বেজোড় কিভাবে লিখছি? 2n প্লাস 1। গাইডেড টেস্ট পেপার এখানে 2n প্লাস 1 না লিখে 2n মাইনাস 1 লেখা থাকে অনেক সময় ভাইয়া। 2n মাইনাস 1, যখন মাইনাস বসাই প্লাসের জায়গায়, তখন n এর মান 0 থেকে শুরু হয় না, তখন n এর মান শুরু হয় 1 থেকে শুরু হয়। তো আমি তো দুইটা নিয়ম শেখানোর দরকার নাই, বা তোমারও দুইটা নিয়ম শেখার দরকার নাই। মানে তুমি সবসময় n এর মান 0 ধরে করবা, n এর মান 0 দিয়ে করলে বেজোড় গুণিতকের ক্ষেত্রে, মানে বেজোড় গুণিতকের জন্য 2n প্লাস 1 লিখবা। কথা কি বোঝা গেছে? আর n এর মান তুমি যদি 1 দিয়ে যদি শুরু করতে চাও, তাহলে এই সূত্র দিলে হবে না ভাইয়া। কেন বলো তো? n এর মান যদি তুমি এখানে 1 বসাও, দেখো তো 2 কে 2 এ রেখে কত? 3। ভাই এটা তো 1 থেকে শুরু হচ্ছে না, এটা তৃতীয় চরম থেকে শুরু হয়ে যাচ্ছে। কথা কি বোঝা গেছে? তৃতীয় অবম থেকে শুরু হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তুমি n এর মান যদি 1 বসাতে চাও, এটা মাইনাস করতে হবে। কেন? 2n মাইনাস 1 করলে 2 একে 2, 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1। তার মানে তুমি যদি এই সূত্র ব্যবহার করতে চাও, তাহলে n এর মান 0 দিয়ে শুরু করবা। আর তুমি যদি n এর মান 1 ধরে যদি ম্যাথটা করতে চাও, মানে n এর মান আমি 1 থেকে শুরু করব, তাহলে কিন্তু এই সূত্র দিয়ে অঙ্কটা করলে হবে না। তখন করতে হবে 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা বাই 2, তখন বেজোড় গুণিতকটা হবে 2n মাইনাস 1। তো আমাদের ওই ঝামেলায় যাওয়ার দরকার নাই, আমরা পজিটিভ মানুষ 2n প্লাস 1 দিয়ে করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো তো ল্যামডা বাই 2 এর ঝামেলা থেকে বেরিয়ে আসার পরেই তুমি মনে রাখবা ল্যামডা ডি বাই 2a, ল্যামডা ডি বাই 2a, এই যে ল্যামডা ডি বাই 2a। কারণ পরের 4টা সূত্র এই ল্যামডা বাই ডি বাই 2 এর উপর ভিত্তি করেই তৈরি করা। কেন্দ্রীয় চরম থেকে nতম চরমের দূরত্ব হচ্ছে ল্যামডা ডি বাই 2 এর জোড় গুণিতক। হিসাব নিকেশ করলে আসবে xn ইকুয়াল টু n ল্যামডা ডি বাই a। কেন্দ্রীয় উজ্জ্বল বা চরম থেকে nতম অন্ধকার বা অবমের দূরত্ব হচ্ছে ল্যামডা বাই 2a, এটার বেজোড় গুণিতক। ডোরা প্রস্থ শুধু ল্যামডা ডি বাই 2a, আর ডোরা ব্যবধান এইটার দ্বিগুণ। দ্বিগুণ মানে কি? 2 কাটা যাবে, ল্যামডা ডি বাই a। তো আশা করি এই 6টা সূত্রে আমাদের কারো কোনো সমস্যা থাকার কথা না। যদি এই 6টা সূত্র সবার যদি ক্লিয়ার হয়, তাহলে একটু ক্লিয়ার লিখে দাও, তারপরে হচ্ছে আমরা অন্য সূত্রগুলোতে আমরা যাচ্ছি। ঠিক আছে? যদি এই 6টা সূত্র আমরা সবাই যদি ক্লিয়ার হয়ে থাকি, তাহলে আমাকে একটু জানাও কমেন্টে যে ভাইয়া ক্লিয়ার। তারপরে হচ্ছে আমরা আমাদের পরের পোর্শনে চলে যাচ্ছি। পরের পোর্শন হচ্ছে আমাদের সিকিউ। এরপর আমরা সিকিউ সলভিং এ চলে যাব। ঠিক আছে? সিকিউ সলভিং এ অনেক মজা হবে যদি আমরা এই জিনিসটা ভালো করে বুঝে থাকি এবং সূত্রগুলো যদি নোট করে রেখে থাকি। আর কি অলসতার কারণে সূত্রগুলো নোট করি নাই, তাহলে কিন্তু সিকিউ গুলা বুঝতে গেলে তোমাকে একটু প্যারা খেতে হবে। ঠিক আছে? তো আশা করি এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ঠিক আছে? ওকে, সিনথিয়া, ঐশ্বর্যী ক্লিয়ার, নবনী ক্লিয়ার, নূর, অর্পা ক্লিয়ার। ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত যদি আমরা সবাই ক্লিয়ার হয়ে থাকি, তাহলে চলো আমরা আমাদের পরের পোর্শনে চলে যাই। পরেরটা কি? পরেরটা হচ্ছে আমাদের সিকিউ পার্টটা দেখো। প্রথম প্রশ্ন, ঢাকা বোর্ড 2024। ঠিক আছে? ঢাকা বোর্ড 2024। তো আশা করি সিকিউটা তোমরা দেখতে পাচ্ছ, ক্লিয়ারলি দেখা যাওয়ার কথা। তো সিকিউ পোর্শনটা আমাদের প্রশ্নে আসলে কি চাইছে, প্রশ্নে আসলে কি বলছে, আমি একটু প্রশ্নটা একটু তোমাদেরকে পড়ে শোনাই। হ্যাঁ, ভালোই দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এই দেখো, এটা একটা সেটআপ দেওয়া আছে এবং দেখো ও থেকে পি, এটা হচ্ছে ও থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে। হ্যাঁ, ও থেকে পি এর মধ্যবর্তী দূরত্ব কি? xn। তার মানে xn দেওয়া আছে, xn
দেওয়া আছে। প্রশ্ন গ নাম্বার প্রশ্ন পারার জন্য আসলে তোমার উদ্দীপক দেখার কিছু নাই। গ নাম্বার প্রশ্নগুলো আসলে অধ্যায় কিভাবে আসে, গরুর গড় প্রশ্নগুলো আসে এরকম যে সরাসরি তুমি সূত্রে মান বসিয়ে দিলে অঙ্ক শেষ। গরুর গ গুলো আমাদের হচ্ছে 2-3 লাইনের অঙ্ক হয়, এর বেশি বড় হয় না এই অধ্যায়। তো গতে আমাদের প্রশ্নটা আসলে কি বলছে আমরা একটু দেখি। আমাদের গতে আমাদের প্রশ্নটা আমাদের কাছে আসলে কি চেয়েছে, চলো আমরা একটু দেখি। গতে আমাদের প্রশ্নটা চেয়েছে উদ্দীপকে পর্দায় সৃষ্ট ডোরার ব্যবধান নির্ণয় করো। হ্যাঁ, ডোরা ব্যবধান চাইছে। ডোরা ব্যবধান কোন সূত্র, কয় নাম্বার সূত্র, এটা একটু কমেন্টে জানাও তো। 1 2 3 4 5 6 ডোরা ব্যবধান কোন সূত্র দিয়ে অঙ্কটা করতে হবে বলো। ডোরা ব্যবধান এটা কোন সূত্র দিয়ে ম্যাথটা করতে হবে আমাকে একটু বলো। বলো 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 বলো, ডোরা ব্যবধান কোন সূত্র দিয়ে করতে হবে আমাকে একটু বলো। ডোরা ব্যবধান কোন সূত্র দিয়ে করব বলো। সাবাস সাবাস, সিনথিয়া 6, অর্পা 6, ভেরি গুড। ডোরা ব্যবধান 6, তাহলে তো অঙ্ক শেষ। ঠিক আছে, ডোরা ব্যবধান 6 মানে কি অঙ্ক শেষ। এই যে গ গ গ হচ্ছে ডোরা ব্যবধান। ডোরা ব্যবধান মানে কি বি। হ্যাঁ, স্যারদের খুশি করার জন্য একটু দেওয়া আছে এখানে সেখানে লিখো, ওগুলো আমি এখানে লিখতেছি না, ঠিক আছে, দেওয়া আছে ওগুলো তোমরা লিখে নিও। তাই ডোরা ব্যবধান বি সমান কি ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, এই যে ল্যামডা ডি বাই এ, তাহলে এটা সমান কত ল্যামডা, চলো প্রশ্নে খুঁজে বেড়াই। ল্যামডা কত, ল্যামডা এই যে দেখো 5900 অ্যাংস্ট্রম। 5900 অ্যাংস্ট্রম হচ্ছে ল্যামডা। তাহলে 5900 অ্যাংস্ট্রমকে কি করবা মিটারে নিবা। অ্যাংস্ট্রম থেকে মিটারে নিলে 10 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, আচ্ছা কোশ্চেনটা একটু জুম করলে ভালো হতো। কোশ্চেনটা হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2024-এর কোশ্চেন। ঠিক আছে, তোমাদের যাদের কাছে সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার আছে তোমরা ওখান থেকে একটু দেখে নাও। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর কোশ্চেন। ওকে, ঢাকা বোর্ড 2024-এর কোশ্চেন। এর থেকে আসলে জুম করা, এর থেকে বেশি জুম করলে আসলে লেখাটার জন্য জায়গাটা পাবো সঠিকভাবে। হ্যাঁ, এর থেকে বেশি জুম করলে তো আসলে লেখাটা পাওয়া যাবে না, বুঝছো। এর থেকে বেশি জুম করলে যেটা হয় লেখার জন্য আসলে জায়গা পাওয়া যায় না। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখি। ঠিক আছে, এখন মনে হয় একটু মোটামুটি ভালোই দেখা যাবে, যাওয়ার কথা। আচ্ছা দেখি, তারপরে দেখো ল্যামডা ডি, ডি এর মান কত ভাইয়া, ডি কত, ডি হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব। দেখো তো, চির থেকে 1 মিটার দূরে পর্দা স্থাপন করা হলো। এই যে দেখো 1 মিটার দূরে পর্দা স্থাপন করা হয়েছে। তাহলে ডি এর মান কত 1 মিটার। এ কত, এ হচ্ছে চিরদ্বয়ের ব্যবধান। এই দেখো পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়ং এর দ্বিচির পরীক্ষাটি সম্পন্ন করতে 2.95 মিলিমিটার ব্যবধানের চিরদ্বয়। তাহলে চিরদ্বয়ের ব্যবধান কত 2.95 মিলিমিটার। হ্যাঁ, মিটারে নিতে হবে, 10⁻³ দিয়ে গুণ করব, তাহলে মিটারে চলে যাবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেওয়া আছে এগুলো একটু লিখেই দিই। হ্যাঁ, এখানে এ হচ্ছে 2.95 মিলিমিটার। তো 2.95 মিলিমিটার মানে কি 2.95 ইন্টু 10⁻³ মিটার। ঠিক আছে, তারপর ডি কি, চির থেকে পর্দার দূরত্ব 1 মিটার। আর আমাদের যে আলোটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 5900 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো। তাহলে 5900 অ্যাংস্ট্রম মানে কি 5900 ইন্টু 10⁻10 মিটার। ঠিক আছে, তো এই জিনিসগুলোর ভ্যালুগুলা হচ্ছে তুমি বসাই দাও ক্যালকুলেশন করে, তাহলেই দেখবা তোমার আনসার হয়ে গেছে। তো আনসার কত আসে 5900 ইন্টু 10⁻10 ইন্টু 1 ডিভাইডেড বাই 2.95 ইন্টু 10⁻³ আনসার আসবে 2 ইন্টু 10⁻⁻4 এত মিটার। এটা হচ্ছে আমাদের গয়ের আনসার, ডোরা ব্যবধান। তাহলে এই অঙ্কটা সবাই বুঝতে পারলাম কিনা ভাইয়াকে একটু কমেন্ট করে একটু জানাও। এটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা জানাও। পরের অঙ্কটা থেকে আমি স্লাইডটা একটু বড় করে দিব যাতে প্রশ্নটা দেখতে ভালো হয়, প্রশ্নটা যাতে ক্লিয়ারলি দেখতে পারো তোমরা। ঠিক আছে, দেখো এটা আমাকে বলো সবাই বুঝতে পেরেছো কিনা। গুড, সিনথিয়ার উত্তর হয়েছে সাবাস, আনসারটা 2 ইন্টু 10⁻4 মিটার। হ্যাঁ, এই অধ্যায়ের অঙ্কগুলোতে তোমাকে একক নিয়ে একটু ঝামেলায় পড়তে হবে। একক ইউনিট কনভার্সনটা একক নিয়ে কোনো ঝামেলা নাই। এর মান চিরদ্বয়ের ব্যবধান সবসময় মিলিমিটারে থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে 99% ক্ষেত্রেই এর মানটা মিলিমিটারে থাকবে। তো তুমি সুন্দর করে এটাকে 10⁻³ দিয়ে গুণ দিবা। ঠিক আছে, আর ল্যামডা অলওয়েজ অ্যাংস্ট্রমেই থাকে, তুমি ওটার সাথে 10⁻10 গুণ দিবা। তো এটা তুমি যদি আজকে সিকিউ সবগুলো যদি করো তাহলেই হচ্ছে এটা নিয়ে তোমার আর প্যারা খেতে হবে না। ঠিক আছে, তো সিনথিয়া ঠিক আছে বুঝছি, নবনী বুঝছি, অর্পা বুঝছি, ঠিক আছে, বাকিরা কোথায়? হ্যাঁ, বাকিরা সব পারে নাকি?
যারা ক্লাস আমার অফলাইনে করো তোমরাও তো আসলে সব পারো না। তাহলে দেখো এটা দেখি, এখন একটু বড় করে দিছি, আশা করি এখন জায়গা নিয়ে আর ঝামেলা হবে না। ওকে, পরেরটা দেখো, ঘতে কি বলছে, পি বিন্দুতে কি ধরনের ব্যতিচার সৃষ্টি হবে। পি বিন্দুতে কি ধরনের ব্যতিচার সৃষ্টি হবে। হ্যাঁ, পি বিন্দু কোনটা, এই যে পি, এই যে পি, এটা হচ্ছে পি বিন্দু। তাহলে এই জায়গায় আমার কি ধরনের ব্যতিচার সৃষ্টি হবে সেটা বের করতে হবে। তাই এই ধরনের প্রশ্ন আসলে ব্যতিচার কি ধরনের, ব্যতিচার কি ধরনের মানে কি গঠনমূলক হবে নাকি ধ্বংসাত্মক হবে। তো এটার মিনিংটা কি, আমরা আসলে এখানে ব্যতিচার হওয়ার শর্ত কি পড়েছি ভাইয়া, আমরা ব্যতিচার হওয়ার শর্তে আমরা পড়েছি আমাদের একটা ছিল a sin theta equal to n lambda, বাট ওটার জন্য তো ভাইয়া থিটা লাগবে। পুরো প্রশ্নের মধ্যে কোথাও কিন্তু ভাইয়া থিটা দেওয়া নাই, প্রশ্নে দেওয়া আছে তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য দেওয়া আছে 2.36 into 10 inverse 6 মিটার। তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য দেওয়া আছে 2.36 into 10 inverse 6 মিটার। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্যের পথ পার্থক্য সমান আমরা কি পড়েছি, a sin theta, তাই না? তাহলে কি থিটা আলাদাভাবে দরকার আছে? হ্যাঁ, আমাকে পুরো a sin থিটার মানটাই দিয়ে দিছে, ঠিক আছে? ওখানে অত ডিটেলস বোঝায় নাই সূত্রে, বাট সূত্রে আমি বারবার বলতেছিলাম 1 নাম্বার আর 2 নাম্বার এই দুইটা সূত্র, এই যে দেখো 1 এবং 2 এই দুইটা সূত্রে আমি বারবার বলছিলাম যে আমাদের এই যে a sin থিটা, এই যে দেখো a sin থিটা, এই a sin থিটা সমান হচ্ছে পথ পার্থক্য, এটা আমি বারবার বলছি, ঠিক আছে? এখন এই a sin থিটার মান দেওয়া আছে, তো আমি আসলে a sin থিটার মান থেকে আমি আসলে কি বের করব? হ্যাঁ, a sin থিটার মান থেকে এটা গঠনমূলক ব্যতিচার হবে নাকি ধ্বংসাত্মক ব্যতিচার হবে আমি সেটা বের করব, ঠিক আছে? আচ্ছা, জাস্ট শর্তের সূত্রটা ব্যবহার করব। হ্যাঁ, ঠিক আছে, সাব্বির ঠিক কথা বলছো, পরেরটা জাস্ট শর্তের সূত্রটা ব্যবহার করব। শর্তের কোন সূত্রটা ব্যবহার করব? হ্যাঁ, শর্তের আমরা প্রথম সূত্রটা ব্যবহার করলেই চলবে, a sin theta equal to n lambda। n এর মান যদি জোড় সংখ্যা আসে, মনে করো 2 4 6 8 10 যদি আসে, তাহলে পি বিন্দুতে ব্যতিচারটা গঠনমূলক ব্যতিচার। আর n এর মান যদি 1 3 5 7 9 বেজোড় সংখ্যা আসে, তাহলে এটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। সিম্পল, কথা কি বোঝা গেছে? তাহলে পরের সূত্রটা আমরা এইভাবে আমি একটু লিখে দিই তোমাদের জন্য, খেয়াল করো, খুবই সহজ। এগুলো তোমরা হচ্ছে 20-25টা সিকিউ যদি সলভ করো, দেখবে এই অধ্যায় থেকে যে কোনো সিকিউ আসলে তুমি পারবা পানি ভাতের মতো। এটি একটু লিখে রাখি। হ্যাঁ, এখানে আচ্ছা, কালিটা অনেক বেশি গাঢ় হয়ে গেছে। এখানে এত আবার বেশি চিকন হয়ে গেল। দেখো এখানে n ইকুয়াল টু জোড় সংখ্যা হলে, n ইকুয়াল টু জোড় সংখ্যা হলে গঠনমূলক ব্যতিচার, আর n ইকুয়াল টু যদি বেজোড় সংখ্যা হয় তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার। n ইকুয়াল টু বিজোড় সংখ্যা হলে ধ্বংসাত্মক ব্যতিচার, ঠিক আছে? n ইকুয়াল টু জোড় সংখ্যা হলে গঠনমূলক, বিজোড় সংখ্যা হলে ধ্বংসাত্মক। ওকে, তাহলে আমরা দেখি কি আসে। আমরা সূত্রে জানি a sin থিটা, আমরা জানি আর সেটা হচ্ছে ঘ, তাই না? ঘ a sin থিটা ইকুয়াল টু n lambda। তাহলে a sin থিটা কত ভাইয়া? a sin থিটা হচ্ছে 2.36 into 10 inverse 6 মিটার। তাহলে n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু হচ্ছে a sin থিটা ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে বা n ইকুয়াল টু কত? ল্যামডার মান কত? 5900 অ্যাংস্ট্রম, 5900 into 10 inverse 10 মিটার। a কত? 2.36 into 10 inverse 6 মিটার। এই তো শেষ হয়ে গেল, n এর মান বের করে ফেলবা। তাহলে n ইকুয়াল টু আমাদের কত আসতেছে? n ইকুয়াল টু কত আসবে? 2.36 into 10 to the power minus 6 ডিভাইডেড বাই 5900 into 10 inverse 10, 4 আসছে। তাহলে n এর মান একটা জোড় সংখ্যা আসছে, অর্থাৎ এটা গঠনমূলক ব্যতিচার হবে। তাহলে আমরা লিখবো যেহেতু n জোড় সংখ্যা তাই p বিন্দুতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছি নাকি? এটা ছোট করে বড় করলে দেখছো জায়গা কতটুকু থেকে যায়। আচ্ছা, প্যারা নেই, ওটাও আসলে তোমরা আসলে ওই পিডিএফ পেলে সুন্দর করেই দেখতে পারবা, সমস্যা নেই। পিডিএফ পেলে সুন্দরভাবেই দেখতে পারবা, কোনো সমস্যা নেই। ওকে, তো আমাকে একটু বলেন সবাই যে আপনারা
এই অঙ্কটা সবাই বুঝতে পেরেছি কিনা আমাকে একটু বলো, যে এই অঙ্কটা আমরা সবাই বুঝতে পারলাম কিনা। সবাই একটু আমাকে একটু কমেন্ট একটু জানাও। ক্লাস করা পাবলিকের সংখ্যা খুবই কম, তোমরা পড়াশোনা করোই না, আসল কথা হচ্ছে এটা। কারণ আমি দেখি তোমরা আসলে এমন না যে এখন অন্য কিছু পড়তেছো, তোমরা আসলে কিছুই করো না। তোমরা যেটা করো, তোমরা জাস্ট রিলস এবং ভিডিওস এর পেছনে বসে থাকো। এই বসে থাকো, সমস্যা নাই। আর 6 মাস 7 মাস আছে, তারপরে হচ্ছে তোমরা আসলে বুঝবা। হ্যাঁ, তারপরে বুঝবা। আর যারা ক্লাস করছো তারা শিখছো, যারা ক্লাস করছো না তারা শিখছো না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখি। ওকে ঠিক আছে, নবনী বুঝছি, ঠিক আছে, সিনথিয়া বুঝছি, অর্পা বুঝছি, সাব্বির ক্লিয়ার। ওকে যাই, তাহলে আমাদের ঢাকা শেষ হয়ে গেল। ঢাকা 24-এর পড়া কিন্তু আমাদের শেষ। চলো এবার আমরা কুমিল্লাতে যাই। কুমিল্লা বোর্ড, হ্যাঁ কুমিল্লা বোর্ড 2024। এই দেখো কুমিল্লা বোর্ড 2024। কুমিল্লা বোর্ড 2024-এর কোয়েশ্চেনটাতে আমাদেরকে কি বলেছে? প্রথম প্রশ্নটা দেখি। প্রথম প্রশ্নের জন্য আসলে আমার উদ্দীপক করার দরকারই নেই। উৎসতে নির্গত ফোটনের শক্তি হিসাব করো। ভাই ফোটনের শক্তি বের করতে বলছে। শক্তি মানে কি? ই সমান কি? এইচ নিউ। এইচ নিউ মানে কি? এইচ সি বাই ল্যামডা। মানে এটা গয়ের জন্য আমার কাছে উদ্দীপক করারই দরকার নাই। গ হচ্ছে ই বের করতে বলছে। ই সমান এইচ নিউ, আবার এইচ নিউ সমান সি বাই ল্যামডা। তার মানে এনার্জি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। মান বসাই দাও। এইচ এর মান কত? এইচ এর মান 6.626 ইন্টু 10 ইনভার্স 34। মুখস্থ, প্লাঙ্কের ধ্রুবক এটা। এটা হচ্ছে এইচ এর মান। সি এর মান কত? আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। ল্যামডাটা খালি কষ্ট করে এখান থেকে নিয়ে আসো। এই যে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 4500 অ্যাংস্ট্রম। তাহলে ল্যামডা হচ্ছে 4500 ইন্টু 10 ইনভার্স 10। দেখছো কত ইজি একটা চ্যাপ্টার। জাস্ট মান বসাই দিবা, উত্তর শেষ। মান বসাই দাও, উত্তর শেষ। 6.626 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 4500 ইন্টু 10 ইনভার্স 10। আনসার আসবে 4.417। তোমরা একটু ক্যালকুলেশন করো। হ্যাঁ ভাইয়ার ভুল হতে পারে, তো তখন একটু আমাকে একটু বলো যে ভাইয়া এটার উত্তর তো এরকম আসে নাই, তখন আমি আবার ক্রস চেক দিব। ইন্টু 10 ইনভার্স 19 এত জুল আসছে। ঠিক আছে, এত জুল। এখন পরীক্ষায় আমি তোমাদের পরামর্শ দিব, এই ধরনের ম্যাথ আসলে জুলে না রেখে ইলেকট্রন ভোল্ট এককে নিও। ইলেকট্রন ভোল্ট এককে নিও। তো ইলেকট্রন ভোল্ট এককটা কি একটু চলো দেখি। ইলেকট্রন ভোল্ট এককে আমরা আসলে কিভাবে নিব? হ্যাঁ, যে আপনি যে বললেন ইলেকট্রন ভোল্ট এককে নিও, ইলেকট্রন ভোল্ট এককে কিভাবে নিব? তো আমরা জানি 1 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রনের চার্জের মান কত বলো তো? 1.6 ইন্টু 10 ইনভার্স 19, মানে এত জুল। এটা মনে রাখবে, এটা একটু মুখস্থ রাখবা। এটা আমাদের আবার এই যে এটা তো ফিজিক্স সেকেন্ড পেপারের 7ম অধ্যায়, ফিজিক্স সেকেন্ড পেপারের 9ম অধ্যায়ে এটা খুব লাগে। বুঝা গেছে? 9ম অধ্যায়ে এটা খুব লাগে। মানে ওই যে পরমাণু নিউক্লিয়ার বিজ্ঞান যেটাকে আমরা বলি, পরমাণু মডেল ও নিউক্লিয়ার বিজ্ঞান যেটা, সেটার মধ্যে আমাদের এটা প্রচুর লাগে। তো ইলেকট্রন ভোল্ট থেকে জুলে গেলে এই মানটা দিয়ে গুণ করতে হয়। জুল থেকে তাহলে ইলেকট্রন ভোল্টে গেলে কি করব? ভাগ করব। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ইলেকট্রন ভোল্ট থেকে যদি আমি জুলে যাই, তাহলে আমি 1.6 ইন্টু 10 ইনভার্স 19 এই সংখ্যাটা দিয়ে গুণ করব। ঠিক আছে? আর যদি আমি জুল থেকে ইলেকট্রন ভোল্টে যাই, তাহলে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 এই সংখ্যাটা দিয়ে ভাগ করব। তো আমরা এখানে আসলে কিসে যাচ্ছি? জুল থেকে ইলেকট্রন ভোল্টে যাব। তাহলে আমরা কি করব? ভাগ করব। তাহলে আমি যা পেলাম 4.417 ইন্টু 10 ইনভার্স 19, এটাকে আমি ভাগ করব 1.6 ইন্টু 10 ইনভার্স 19 দিয়ে। তাহলে জিনিসটা ইলেকট্রন ভোল্ট এককে চলে যাবে। মানে কথা হচ্ছে ভাইয়া ইলেকট্রন ভোল্টে না নিলে কি উত্তর হবে না? নাম্বার কম দিবে না, পুরো মার্কসই দিবে। এইটাতে রাখলেই ফুল মার্কস দেবে। বাট শিখে রাখো, ঠিক আছে? শিখে রাখো। তাহলে দেখো, এখন তুমি যখন ক্যালকুলেশন করবা, বলদের দল 10 ইনভার্স 19 10 ইনভার্স 19 ক্যালকুলেটরে তুলবা না। কেন? কারণ উপরে নিচে সেম জিনিস, কাটা চলে যাবে। তুমি এটা বাদ দিয়ে এই 4.417 কে 1.6 দিয়ে ভাগ করো। 4.417 ভাগ 1.6, আনসার আসবে 2.76 ইলেকট্রন ভোল্ট। এইটা দিলে স্যার বুঝবে তুমি অনেক জানো, একটু খুশি হবে আর কি। ওটা মানে সহজ, ওটা আসলে ওটা বললে তোমার স্মার্টনেসটা আরো ভালো প্রকাশ পায়। ঠিক আছে? তো নবনী বলছো 10 টু দি পাওয়ার 29 আসছে না, আবার চেক দাও। 29 তো আসার কথা না। আচ্ছা, আমি তাও মূল উত্তরমালা থেকে আমি দেখে নিই উত্তরটা আসলে কত। সবগুলো আসলে চেক দিয়ে তোমাদের পড়ানো উচিত,
কারণ আমি এখানে ভুল পড়ানো মানে আমার কাছে যারা যারা ক্লাসগুলো পরবর্তীতেও দেখবে সবাই ভুল হয়ে যাওয়া, তো তোমাদের ভুল শেখানো তো আমার উদ্দেশ্য না। এটা কোন বোর্ড? কুমিল্লা না? কুমিল্লা। 4 পয়েন্ট এটা আসবে, আমি যেটা করছি সেটাই 4.42 ইন্টু 10 ইনভার্স 19, এটা ঠিক আছে। হ্যাঁ, নবনী টাইপিং এ হয়তো বা ভুল করেছিলে। আচ্ছা দেখ, ইবি শক্তির একক, হ্যাঁ সাব্বির ইবি, হ্যাঁ আপনারটা মিলছে, ঠিক আছে অর্পা আপনারটা ঠিক আছে, ঠিক আছে নবনী, ঠিক আছে আমি চেক করে দেখছি, সমস্যা নেই, আমি মাত্র চেক করলাম, সমস্যা নেই। আচ্ছা, তো পরের অঙ্ক যাই। পরের অঙ্কটার জন্য মানে উদ্দীপক পড়তে হবে। হ্যাঁ, পরের অঙ্কটা উদ্দীপক পড়তে হবে। ঘ পর্দার কেন্দ্র থেকে 6.38 মিলিমিটার দূরে, কেন্দ্র থেকে দূরে, এটা কি এক্সএন অথবা এক্সএন প্রাইম, 3 নম্বর সূত্র অথবা 4 নম্বর সূত্র। পর্দার কেন্দ্র থেকে, ওই যে কেন্দ্র মানে কি কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম থেকে দূরে কোন ধরনের ডোরা সৃষ্টি হবে? সেম, গঠনমূলক নাকি ধ্বংসাত্মক? বাট ইনফরমেশন গুলো একটু দেখি। আলোর ব্যতিচার পরীক্ষা করার জন্য ছাত্ররা দুটি সুসংগত উৎস ব্যবহার করলো। উৎস থেকে নির্গত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে 4500 অ্যাংস্ট্রম। আগের অঙ্কটা কিন্তু ঘ করতেছি। পর্দার দূরত্ব 1 মিটার, ডি দেওয়া আছে, ডোরা প্রস্থ দেওয়া আছে 5 মিলিমিটার, ডোরা প্রস্থ দেওয়া আছে 5 মিলিমিটার। তো হ্যাঁ, ডোরা প্রস্থ দেওয়া আছে, ডোরা প্রস্থ থেকে আমাকে বের করতে হবে কোন ধরনের ডোরা সৃষ্টি হবে। এন এর মান কত বের করবা? এন এর মান জোড়া আসলে বলবা ধ্বংসাত্মক, গঠনমূলক, আর এন এর মান যদি বেজোড় আসে তাহলে বলবা ধ্বংসাত্মক। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো। এন এর মান জোড় আসলে বলবা গঠনমূলক, এন এর মান বেজোড় আসলে বলবা ধ্বংসাত্মক। চলো তাহলে করি। ডোরা প্রস্থ দেওয়া আছে, তাহলে ঘ এখানে ডোরা প্রস্থ ডেল এক্স সমান কত? 5 মিলিমিটার। 5 মিলিমিটার মানে কি 5 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তারপর পর্দার দূরত্ব ডি সমান কত? ডি সমান হচ্ছে আমাদের 1 মিটার। তারপর তরঙ্গ দৈর্ঘ্য, আচ্ছা এখানে কি এ আছে? এত নাই। পর্দার কেন্দ্র থেকে দেওয়া আছে, পর্দার কেন্দ্র থেকে দেওয়া আছে, এক্সএন দেওয়া আছে, এক্সএন দেওয়া আছে n ল্যামডা ডি বাই 2a। প্রথম কাজ, ডোরা প্রস্থ থেকে আমাকে এ বের করতে হবে, করতেছি দেখো। তারপর দেখো এটা বহুত ঝামেলা আছে, একটু দেখো, এটাও তো সহজ না, কুমিল্লা বোর্ডের প্রশ্ন না, একটু ঝামেলা আছে। তাহলে দেখো ল্যামডা হচ্ছে 4500 অ্যাংস্ট্রম। 4500 অ্যাংস্ট্রম সমান কত? 4500 ইন্টু 10 ইনভার্স 10। আচ্ছা, আমাদের হাতে অপশন কয়টা ভাইয়া? আমাদের হাতে অপশন 2টা। এক, ডোরা প্রস্থ দিয়ে বের করো, অথবা পর্দার কেন্দ্র হতে এত মিটার দূরে দিয়ে বের করো। তাহলে আমি পর্দার কেন্দ্র থেকেই বের করতে হবে, মেইন সূত্র হচ্ছে পর্দার কেন্দ্র থেকে। তাহলে পর্দার কেন্দ্র থেকে সূত্রটা কি বলতো? পর্দার কেন্দ্র থেকে আমাদের যে সূত্রটা সেটা কি? এটা হচ্ছে আমাদের এক্সএন। পর্দার কেন্দ্রের সূত্র কি? এক্সএন। এক্সএন সমান কি? এটা আমি আগে লিখে ফেলতেছি, হ্যাঁ এদিকে কিছু লিখবো, আবার লিখলাম। এক্সএন ইকুয়াল টু কি? n ল্যামডা ডি বাই 2a। হ্যাঁ, n ল্যামডা ডি বাই a, এক্সএন ইকুয়াল টু n ল্যামডা ডি বাই a। আমি ভাইয়া এখান থেকে n বের করব, বাট কথা হচ্ছে এই সূত্রের মধ্যে, এই সূত্রটার মধ্যে এক্সএন আমি জানি 6.38 মিলিমিটার, ঠিক আছে? এক্সএন কত? 6.38 মিলিমিটার। আচ্ছা, তারপরে ল্যামডা জানি 4500 অ্যাংস্ট্রম, ডি জানি 1 মিটার, এ কি জানি? হ্যাঁ এ জানি না। এ বের করবো কোন সূত্র থেকে? ডোরা প্রস্থ সূত্র থেকে। তাহলে এই অংশে এটা হচ্ছে প্রথম অংশ, তারপরে এটা করব, তারপরে এটা করব, মানে এখান থেকে আমি এ বের করব ডোরা প্রস্থ সূত্র ব্যবহার করে, কারণ ডোরা প্রস্থের সূত্র কি? ডেল এক্স সমান ল্যামডা ডি বাই 2a। ওখান থেকে আমি এ বের করব, ওই এটা তারপরে এখানে বসাবো, বসে এখান থেকে এন বের করব। আশা করি বুঝতে পারছো। তাহলে এটা কিন্তু বেশ জটিল একটা ম্যাথ। তাহলে আমি প্রথমে এই যে এক্সএনটা একটু লিখে রাখি, এখানে এক্সএন সমান হচ্ছে 6.38 মিলিমিটার। তো 6.38 মিলিমিটার মানে কি? 6.38 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। তো আমি এখান থেকে আমরা লিখব, আমরা জানি ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। তো আমার প্রথম কাজ কি? এ বের করা। তাহলে বা a equal to lambda d by 2 del x। তো বা a equal to lambda d, lambda কত? 4500 into 10 inverse 10 অ্যাংস্ট্রম থেকে মিটার নিলাম, d কত? 1 মিটার। 2 del x কত? del x হচ্ছে 5 মিলিমিটার ছিল, তার মানে 5 into 10 inverse 3। তাহলে এর মান কত আসবে? এর মান কত আসবে দেখো, 4500 into 10 inverse 10 into 1 divided by 2 into 5 into 10 inverse 3। এটা আসবে আমাদের 4.5 into 10 inverse 5 মিটার। এটা হচ্ছে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, তাই না?
এখন এইটা এখন এখানে বসাবো, তাহলে আবার লিখছি এই কারণে, তাহলে বা, তাহলে আমাদের বের করতে হবে কি n, তাহলে n ইকুয়াল টু কি আসবে বলো তো, xn ইন্টু a, এটা চলে যাবে উপরে আর নিচে চলে যাবে ল্যামডা ডি। তাহলে n ইকুয়াল টু xn কত 6.38 ইন্টু 10 ইনভার্স 3, মানে মিলিমিটার থেকে মিটারে নেওয়া, এ কত মাত্র বের করলাম 4.5 ইন্টু 10 ইনভার্স 5, ল্যামডা কত 4500 ইন্টু 10 ইনভার্স 10, ডি কত, ডি হচ্ছে 1 মিটার। তাহলে আমাদের হিসাব করলে এন এর মান চলে আসবে। এন এর মান কত আসবে 6.38 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 4.5 ইন্টু 10 ইনভার্স 5 ডিভাইডেড বাই 4500 ইন্টু 10 ইনভার্স 10 ইন্টু 1 তা লেখা দরকার নেই। আনসারটা কত আসে 0.638 আসে, তাই না? 0.638 আসে আনসারটা। আনসারটা হবে 0.638। হ্যাঁ 0.638 মানে কি অলমোস্ট 1 না, 1 আসবে, অলমোস্ট 1 আসবে। এখন 1 কি বলতো, বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যা মানে কি অন্ধকার বা অবম ডোরা সৃষ্টি হবে। তো আমাকে প্রশ্নে কি বলছিল, কোন ধরনের ডোরা সৃষ্টি হবে, যেহেতু n বেজোড় সংখ্যা তার মানে অন্ধকার ডোরা সৃষ্টি হবে। শেষ। তো দেখো অঙ্কটা কিন্তু এতটাও ইজি না, তাই না? অঙ্কটা কিন্তু আমাদের গতানুগতিক অঙ্কের মতো না। তাহলে আমরা লিখবো যেহেতু n বিজোড় সংখ্যা, n বিজোড় সংখ্যা তাই অন্ধকার ডোরা, একটু সুন্দর করে লিখো আর কি পরীক্ষায়, অন্ধকার ডোরা সৃষ্টি হবে, তাই অন্ধকার ডোরা সৃষ্টি হবে। ঠিক আছে। আচ্ছা কি বলছে, ব্যতিচার জন্য করা ছিদ্র দেখার জন্য ইলেকট্রন আণুবীক্ষণিক যন্ত্র লাগবে। হ্যাঁ ন্যানো টেকনোলজি, তো ভাইয়া বললাম না ন্যানো টেকনোলজি, মানে আমার 1 সেন্টিমিটার জায়গায়, এই যে অল্প, এই যে এতটুকু জায়গার মধ্যে মানে 1, 2, 3 লাখ মানে কয়েক লাখ ডোরা তো থাকে আর কি, বা কয়েক হাজার পর্যন্ত ডোরা থাকতে পারে, বা তুমি বলতে পারো 1 মিটার জায়গার মধ্যে কয়েক লক্ষ ডোরা থাকতে পারে। তাহলে এক একটা ডোরা তো অনেক ছোট সাইজ, তাই না? আচ্ছা তাহলে আমাকে সবাই একটু বলো যে কুমিল্লা বোর্ডের এই যে কোয়েশ্চেনটা ভাইয়া করলাম, আমি একটু ছোট করে সবার জন্য একটু দেখাই। এই যে পুরো অঙ্কটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? তোমরা যখন পিডিএফ পাবা তোমরা এই জায়গাটা খালি পাবা, কারণ আমি তোমাদের প্রশ্নটা বড় করে দেখাতে গিয়ে মানে বড় করতেছি, তো পিডিএফ এ তোমরা এইভাবে পাবা। বাট পিডিএফ এইভাবে পেলেও হচ্ছে তোমরা ভালো করেই দেখতে পারবা, সমস্যা হবে না। তো আমাকে সবাই একটু জানাও যে কুমিল্লা বোর্ড 2022-এর যে প্রশ্নটা আমরা মাত্র সলভ করলাম, সেটা 2024-এর যে প্রশ্নটা আমরা মাত্র সলভ করলাম, এই প্রশ্নটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সবাই একটু জানাও। কুমিল্লা বোর্ড মানেই ব্যতিক্রম। হ্যাঁ নবনী, কথা সত্য, কুমিল্লা বোর্ড মানেই আসলে ব্যতিক্রম। কুমিল্লা বোর্ডের প্রশ্ন অলওয়েজ টাফ হয়, কিন্তু হচ্ছে তাও যারা আছো কুমিল্লা বোর্ড, তারপর হচ্ছে যশোর বোর্ড, এই বোর্ডগুলো বা দিনাজপুর বোর্ড, এই প্রশ্নগুলো অনেক সময় অনেক বেশি জটিল হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সাব্বির বলছো পারফেক্ট মান আসেনি কেন, কোয়েশ্চেন কি ভুল? না ভাইয়া কোয়েশ্চেন ভুল না, এই অঙ্কটা এইভাবেই দেওয়া হয়েছে, পারফেক্ট মান আসে না, কোয়েশ্চেন ভুল না ভাই, এটা চেক করছি কয়েকবার, এটা এরকমই, কারণ তোমাদের পড়ানোর আগেও এটা আমি আমার অফলাইন ব্যাচে অনেক ব্যাচ পড়াই ফেলছি, তো এটা আসলে এরকমই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আইকে সাকিব একটা কথা বলছো, এটার উত্তরটা তোমাকে আমি দেই। 2022 সাল থেকে 2024 শেষ হয়ে গেল ভাইয়া, 3 বছর ধরে ভাইয়া ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি, তো তুমি ধৈর্যর কথা আর বইলো না আমাকে। হ্যাঁ ধৈর্যর আরেক নাম আমি, তো আমার থেকে এটা একটু শেখো। হ্যাঁ ধৈর্য ধরাটা একটু শেখো, ধৈর্য ধরেও তোমরা হচ্ছে পড়াশোনাটা করো। ওকে ওকে, তাহলে দেখো, কারণ আমার জন্য আসলে ম্যাটার করে না, নাম্বারটা আমার জন্য ম্যাটার করে না, আমার জন্য এই জিনিসটা, আমি এইসব বিষয়ের ঊর্ধ্বে, এইগুলো আমার জন্য কখনোই ম্যাটার করে না, যে নাম্বার কয়জন, এই জিনিসটা আমার জন্য ম্যাটার করে না। ওকে আচ্ছা, তারপরে যাই আমরা পরের সিকিউটাতে দেখি। পরের সিকিউতে আমাদেরকে কি বলেছে দেখো, পরের সিকিউতে আমরা দেখি চট্টগ্রাম বোর্ড 2024। চট্টগ্রাম বোর্ড 2024-এর কোয়েশ্চেনটা আমরা একটু খেয়াল করি, চলো। এই দেখো 0.04 মিলিমিটার দেওয়া আছে, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের এ। এই দেখো 1 মিটার দেওয়া আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে আমাদের এ দেওয়া আছে, ডি দেওয়া আছে, ও কেন্দ্রীয় চরম থেকে পি এর দূরত্ব 6 মিলিমিটার দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এক্সএন দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা তারপর আমরা যদি দেখি যে উদ্দীপকে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো,
তো কোন সূত্র দিয়ে বের করব? তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, ল্যামডা। হ্যাঁ, তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য কি কি সূত্র আছে? হ্যাঁ, a sin θ = n ল্যামডা, প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি? a sin θ = 2n + 1 * λ/2, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তারপর তৃতীয় সূত্র কিন্তু আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু প্রত্যেকটা সূত্রের মধ্যে আছে, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য আমাদের প্রত্যেকটা সূত্রের মধ্যে আছে, বাট কথা হচ্ছে আমি এখানে কোন সূত্রটা ব্যবহার করব? এখানে আমরা এক্সেন এর সূত্রটা ব্যবহার করব। 3 নাম্বার সূত্র দিয়ে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করব। কেন? কারণ উদ্দীপক আমাকে ফোর্স করতেছে তুমি এক্সেন দিয়ে করো। তুমি এটা যদি মনে করো যে না ভাইয়া এই অঙ্কটা আমি এমনে করতাম, ভাইয়া আমি মানি না, আমি এমনে করব, হ্যাঁ λ/2 করো, তুমি শুরু করো। তুমি শুরু করে কই আটকাবে জানো? তুমি যে ল্যামডা বের করবা, তুমি এখানে ডি পাবা 1 মিটার, এ পাবা 0.04 মিলিমিটার, বাট ডেল এক্স নাই তো, প্রশ্নে ডেল এক্স নাই, তুমি ডেল এক্স কোথায় পাবা? এটা হচ্ছে একটা কথা। আবার দেখো, ও থেকে চতুর্থ চরম বিন্দু পি এর দূরত্ব, এই যে পি বিন্দুতে আসলে বিন্দু কত? চতুর্থ, তার মানে এন এর মান কিন্তু দেওয়া আছে 4, এন এর মান হচ্ছে 4, এন এর মানও দেওয়া আছে ভাইয়া, ঠিক আছে? এখন তুমি বলছো, আরেকজন বলতেছো আচ্ছা না ভাইয়া আমি এটা এভাবে করবো না, আমি এটা বি দিয়ে করবো, λ/d/a। ঠিক আছে, শুরু করো না। কোথায় আটকাবা জানো? তুমি ল্যামডা বের করবা, তুমি তো ডোরা ব্যবধান জানো না, উদ্দীপকে ডোরা ব্যবধান দেওয়া নেই। তো ভাইয়া এই অধ্যায়টার মানে টাফ বিষয়টা এটা যে তোমাকে ধরতে হবে আমি কোন সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করবো। তো উদ্দীপক আমাকে ফোর্স করছে, আমাকে বলতেছে যে তুমি এটা তৃতীয় সূত্রটা দিয়ে করো। যারা প্রথম থেকে ক্লাস করছো তৃতীয় সূত্র কোনটা তারা জানো, ঠিক আছে? তৃতীয় সূত্রটা কি? তৃতীয়টা সূত্র হচ্ছে এক্সেন। এক্সেনের ফর্মুলাটা হচ্ছে আমাদের তৃতীয় সূত্র। ওকে, তো আমরা গ শুরু করি। আমরা আগে মানগুলা লিখি। এখানে আমাদের কি কি দেওয়া আছে? এন এর মান 4, কারণ চতুর্থ অবম বলছে, চতুর্থ চরম বলছে, চরম বলছে না এই জন্য এক্সেন ব্যবহার করছি। যদি অবম বলতো এক্সেন প্রাইম ব্যবহার করতাম, চতুর্থ সূত্র ব্যবহার করতাম। কথা কি বুঝতে পারছো? চরম বলে দিছে তো, চরম বললে তৃতীয় সূত্র, অবম বললে চতুর্থ সূত্র। তাহলে এক্সেন কত দেওয়া আছে? এক্সেন দেওয়া আছে 6 মিলিমিটার। 6 মিলিমিটার মানে কি? 6 × 10⁻³ মিটার, 6 × 10⁻³ মিটার। তারপর এ কত? এ হচ্ছে 0.404 মিলিমিটার। তো 0.04 মিলিমিটারকে আমরা যদি মিটারে নেই, 0.04 × 10⁻³ মিটার। তো একটা জিনিস তোমাদের শেখাই, আমি চাচ্ছি এটাকে 4 বানাইতে, তাহলে দশমিকটা কি করতে হবে? 2 ঘর ডানে আনতে হবে। দশমিক যদি 2 ঘর ডানে আনো তাহলে এখানে 2 বাড়বে, তার মানে 0.04 × 10⁻³ মিটার যে কথা, 4 × 10⁻5 মিটার একই কথা। আমরা কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু ভুল করি, তাই না? আচ্ছা, অলরেডি ঐশ্বর্যি একটা আনসার দিয়েছো, হ্যাঁ দেখি তোমারটা হয় কিনা। হ্যাঁ আচ্ছা, তারপরে দেখি, তারপরে হচ্ছে আমরা এখানে তাহলে আমরা কি কি পেলাম? এন পেলাম, এক্সএন পেলাম, এ পেলাম, ডি কত? ডি হচ্ছে 1 মিটার, ডি হচ্ছে 1 মিটার। আমাদের লাগবে কি? ল্যামডা লাগবে, আমাদের বের করতে হবে কি? ল্যামডা। তাহলে আমরা জানি, বাংলা লিখবা যে কেন্দ্রীয় চরম থেকে n তম চরমের দূরত্ব xn = n λ/d/a। তাহলে n এর মান কত? 4, ল্যামডা বের করব। তাহলে ল্যামডা সমান কি? xn × a / nd, তাই না? nd। তাহলে ল্যামডা = x কত? xn কত? 6 × 10⁻³ a কত? এ হচ্ছে আমাদের 4 × 10⁻5, মাত্র হিসাব করে বের করলাম, তাই না? n কত? 4, চতুর্থ চরম, ডি কত? 1 মিটার। তাহলে আমরা যদি হিসাব করি কত আসে? 4 4 কাটা, এটা যদি হিসাব করো তাহলে কত আসে? 6 × 10⁻8 আসবে। 10⁻³ তো আসে না ভাইয়া, 10⁻8 আসে। দেখো তো কোথায় ভুল করেছো? 6 × এটা কোন বোর্ড? এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। হ্যাঁ, 6 × 10⁻8 আসবে। আনসার হবে 6 × 10⁻8 মিটার। ঠিক আছে, এখন তোমরা যদি চাও এটাকে অ্যাংস্ট্রমে নিতে পারো। মিটার থেকে অ্যাংস্ট্রমে গেলে কি করতে হয়? 10⁻10 দিয়ে গুণ করতে হয়। তার মানে এখানে 10⁻8 আছে, এটাকে 10⁻10 দিয়ে যদি গুণ করো তাহলে আনসারটা আসবে 600 অ্যাংস্ট্রম আসবে। ঠিক আছে, আনসারটা 600 অ্যাংস্ট্রম আসবে। আচ্ছা, এটা 600 অ্যাংস্ট্রমটা এটা বোঝা যাবে না, আমরা এটা হচ্ছে এখানে লিখে দিই। হ্যাঁ, তাহলে সমান হচ্ছে 600 অ্যাংস্ট্রম। ঠিক আছে, 600 অ্যাংস্ট্রম কিভাবে আসছে? মিটার থেকে অ্যাংস্ট্রমে গেলে 10⁻10 দিয়ে গুণ দিতে হয়। তো এটার সাথে 10⁻10 গুণ করলে 600 অ্যাংস্ট্রম আসে। তোমার পরীক্ষায় 600 অ্যাংস্ট্রমে আনতে হবে না, এতটুকু পর্যন্ত আনলেই হবে। ঠিক আছে, তো আশা করি সবাই আমরা এই অঙ্কটা বুঝতে পেরেছি। তো এই অঙ্কটা, কোনো একটা অঙ্ক যদি সামহাও তোমরা যদি বুঝতে না পারো আমাকে একটু কমেন্টে একটু জানাবা, তাহলেই হবে। তারপরে যাই, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো ঘ নাম্বার, উদ্দীপকের চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে ডোরার ব্যবধান বর্তমান ডোরার প্রস্থের সমান হবে কিনা? ভাই এই অঙ্কগুলো আমার কাছে খুব মজা লাগে করতে। খেয়াল করো,
কেন জানো? এগুলো আমরা খুব সহজে মানে আমাদের ট্রেডিশনাল টেস্ট পেপারগুলোতে যেভাবে করা থাকে আমি সেভাবে করাবো না, এগুলো আমরা সম্পর্কের সূত্র দিয়ে করব। সম্পর্কের সূত্রগুলো কি সেগুলো এখন আমি তোমাদেরকে দেখাই। এটা আমাদের কাছে খুবই ভালো লাগে এই ধরনের অঙ্কগুলা, এবং এই ধরনের অঙ্কগুলো থেকে আমাদের এমসিকিউ আসে। তাই এমসিকিউ যখন আসে তখন তুমি যদি একদম ট্রেডিশনাল নিয়মে যদি ম্যাথ করে এমসিকিউর আনসার যদি দিতে চাও, এক একটা ম্যাথ করতে তোমার 5 মিনিট সময় লাগবে। তুমি 5 5 25 মানে 25 মিনিটে তুমি 5টা এমসিকিউ আনসার করতে পারবে। বাট আমরা যদি সম্পর্কের সূত্রগুলো ব্যবহার করি তাহলে আমরা খুব সহজে এক একটা এমসিকিউ 30 সেকেন্ডের মধ্যে আনসার করতে পারবো। বুঝা গেছে? তো চলো আমরা একটু দেখি এই জিনিসটা, আমরা একটু দেখি। উদ্দীপকের চিরদ্বয় হতে পর্দা দূরত্ব অর্ধেক করছো। চির থেকে পর্দা দূরত্ব কি ডি, তার মানে ডি কে তুমি অর্ধেক করছো। ঠিক আছে, ডি কে অর্ধেক করছো। ডোরার ব্যবধান বর্তমান ডোরার প্রস্থের সমান হবে কিনা। তো এইটা আমাদের একটু ট্রেডিশনাল নিয়মে যেতে হবে। এরপরের অঙ্কগুলো কিছু আছে যেগুলো আমরা শর্টকাট করতে পারবো। তাহলে দেখো আমাকে বলছে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে ডোরা ব্যবধান, তার মানে আমাকে প্রথম কি করতে হবে? পর্দার দূরত্ব অর্ধেক করে ডোরা ব্যবধান বি বের করতে হবে। সেটা এই সেটআপের জন্য বর্তমান ডোরা প্রস্থের সমান হবে কিনা। তাহলে ভাই এই অঙ্কটা করার জন্য আমার দুইটা জিনিসের মধ্যে তুলনা করতে হবে। একটা হচ্ছে এই সেটআপের জন্য ডোরা প্রস্থ, আরেকটা হচ্ছে এই সেটআপে ডি এর মান অর্ধেক করে ডোরা ব্যবধান। ঠিক আছে, সমান হবে কিনা। চলো তো আমরা দেখি সমান হয় কিনা। তাহলে আমরা লিখি বর্তমান ক্ষেত্রে, বর্তমান ক্ষেত্রের জন্য কি বের করবো? ডোরা প্রস্থ। ডোরা প্রস্থ কি? ডোরা প্রস্থ হচ্ছে ডেল এক্স ইকুয়াল টু কি? ল্যামডা ডি বাই 2a। ঠিক আছে, বর্তমান ক্ষেত্রের জন্য ডোরা প্রস্থ কি? ডেল এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। আচ্ছা, তাহলে এটা সমান আমরা আসলে কি লিখতে পারি? খেয়াল করো, এটা হচ্ছে ল্যামডা ডি বাই 2a। আচ্ছা, এটা হচ্ছে একটা। তাহলে আমরা এটা সমান আমরা কি লিখতে পারি? বা ডেল এক্স ইকুয়াল টু মানগুলো বসাই দিই। ল্যামডা কত? ল্যামডা হচ্ছে আমাদের একটু আগে বের করছি মাত্র 6 × 10⁻8 মিটার। 6 × 10⁻8 গরুর গতে পেয়েছি। ডি কত? 1 মিটার। কারণ এখনো তো পর্দার দূরত্ব অর্ধেক করি নাই, বর্তমান ক্ষেত্রে ডোরা প্রস্থ বের করতেছি। তাহলে 2 এ কত? এ হচ্ছে 4 × 10⁻5। এগুলো সব গরুর গতে বের করে রাখছি। তাহলে এটার জন্য আমার ডোরা প্রস্থ কত আসতেছে? সুতরাং ডোরা প্রস্থ ডেল এক্স ইকুয়াল টু আমার কত আসতেছে? ডেল এক্স ইকুয়াল টু আসতেছে 6 × 10⁻⁻8 ডিভাইডেড বাই 2 × 4 × 10⁻5। এটা আসবে আমাদের 7.5 × 10⁻4। 7.5 × 10⁻4 মিটার। এটা হচ্ছে আমাদের বর্তমান কন্ডিশনের ডোরা প্রস্থ। আমাকে বের করতে বলছে পর্দা দূরত্ব অর্ধেক করো, মানে ডি 1 মিটার না, হাফ মিটার করে ফেলো, 0.5। তাহলে যে ডোরা ব্যবধান পাবা সেটা এর সমান হবে কিনা, বর্তমান ডোরা প্রস্থের সমান হবে কিনা। তাহলে আমরা লিখি আবার পর্দার দূরত্ব অর্ধেক করলে, পর্দার দূরত্ব অর্ধেক করলে আমাদের ডোরা প্রস্থ, পর্দার দূরত্ব অর্ধেক করলে ডোরা প্রস্থ। ওকে, পর্দার দূরত্ব অর্ধেক করলে আমাদের ডোরা প্রস্থ, ডোরা প্রস্থ না, কি লিখলাম? ডোরা ব্যবধান হবে। ডোরা ব্যবধান, হ্যাঁ, পর্দার দূরত্ব অর্ধেক করলে ডোরা ব্যবধান। পর্দার দূরত্ব অর্ধেক করলে ডোরা ব্যবধান কত? বি ইকুয়াল টু কত? 2 ডেল এক্স। 2 ডেল এক্স মানে কি? ল্যামডা ডি বাই a। কারণ ওই যে এইখানে নিচে একটা 2a ছিল, ওই 2a এই 2 কাটা চলে যাবে, তার মানে ল্যামডা ডি বাই a আসবে। এখন খেয়াল করে দেখো, তুমি ব্যবধান অর্ধেক করছো, তাহলে এটাকে ডি প্রাইম লিখতে পারো। তো এখানে জাস্ট একটু লিখে রাখো, এখানে ডি প্রাইম কত? যা ছিল তার অর্ধেক, তার মানে কি 0.5। 1/2, তাই না? 1/2 1/2 মানে কি 0.5 মিটার। তাহলে ডি প্রাইমের মান তুমি 0.5 বসাবা। তাহলে ডোরা ব্যবধান বি সমান ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 6 × 10⁻8, ডি প্রাইম হচ্ছে 0.5, এ হচ্ছে 4 × 10⁻5, এ হচ্ছে 4 × 10⁻⁻5। তো যদি এটা যদি হিসাব করো, এইটাও আমার 7.5 × 10⁻4 আসার কথা না। আসলে তো বুঝবো যে আমার অঙ্ক ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এত ইন্টু 0.5 ডিভাইডেড বাই এত, হ্যাঁ এটাও সেম আসবে 7.5 × 10⁻4 মিটার। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম বলো তো? আমরা দেখলাম বর্তমান অবস্থায় ডোরা প্রস্থ পর্দা দূরত্ব অর্ধেক করলে ডোরা ব্যবধানের সমান। আমাকে এটাই বলছে, আমাকে বলছে সমান হবে কিনা, অর্থাৎ সঠিক উত্তর কি
হ্যাঁ সাবমিট, আমি ওটাই বলছিলাম যে এটা না বলে আনসার বলা যায়, এমসিকিউ আসলে বলা যায়, বা যেহেতু প্রথম করাচ্ছি তোমাদের এই জন্য একটু ডিটেলস করাচ্ছি। আর এটা তো সিকিউ ক্লাস, এটা তো এমসিকিউ সলভিং ক্লাস না, বোঝা গেছে? যেহেতু সিকিউ ক্লাস সেজন্য আমি একটু ডিটেলসে করালাম, ঠিক আছে? তার মানে আমরা লিখবো যেহেতু ডেল এক্স ইকুয়াল টু বি, তার মানে আমরা বলবো সমান হবে। একটু কমেন্ট একটু সুন্দর করে পরীক্ষার হলে লিখবা যে উদ্দীপকের চিরদ্বয় হতে পর্দার দূরত্ব অর্ধেক করা হলে ডোরার ব্যবধান বর্তমান ডোরা প্রস্থের সমান হবে, ঠিক আছে? বাট এখানে আমি শর্টকাট লিখে দিচ্ছি সমান হবে, ঠিক আছে? সমান হবে, ওকে ঠিক আছে। আমরা তো এমসিকিউ সলভিং ক্লাস যখন নিব সিকিউ সলভিংটা হবে, তারপরে আমাদের এমসিকিউ সলভিংটা হবে। তো আমরা যখন নিব তখন হচ্ছে আমরা এটার এমসিকিউ সলভিংটা তখন বুঝাই দিব ডিটেলস। আসো আমরা পরেরটাতে যাই। বরিশাল বোর্ড 2024, বরিশাল বোর্ড 2024-এ আমাদের প্রশ্নটা কি বলেছে দেখো। আচ্ছা এটার জন্য একটু বুঝতে হবে, কিছু জিনিস আছে বোঝার আছে। তো আগে গরুর গটা করে ফেলি। বায়ুতে ব্যবহৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ল্যামডা বের করতে বলছে, তো ল্যামডা কি দিয়ে বের করবো চলো দেখি। দুটি চিরের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে, এ দেওয়া আছে ভাইয়া, এ দেওয়া আছে। আচ্ছা এটা মনে হয় ভালো ফোকাস করবে না, আমরা এটাকে এই কালি দিয়ে লিখি, এই কালি দিয়ে লিখলে মনে হয় কালিটা ভালো আসবে। হ্যাঁ এ দেওয়া আছে, এক নাম্বার কথা আমাদের এ দেওয়া আছে। তারপর চির থেকে পর্দার দূরত্ব, এই যে এটা কি ডি দেওয়া আছে, ডি। তারপর কেন্দ্রীয় উজ্জ্বল হতে 12তম, 12তম মানে কি এন এর মান দেওয়া আছে। 12তম উজ্জ্বল ডোরা মানে কি এক্সএন এর সূত্র, এই যে উজ্জ্বল ডোরার দূরত্ব এটা কি, এটা হচ্ছে এক্সএন। তাহলে এক্সএন এর সূত্র দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করবা, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করতে বলছে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আমরা কি দিয়ে বের করবো? উদ্দীপক আমাকে ফোর্স করছে যে তুমি এক্সএন এর সূত্র দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা বের করো। তাহলে চলো বের করে ফেলি, ভেরি ইজি। তাহলে আমরা জানি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে 12তম বা এনতম উজ্জ্বল ডোরার সূত্র এক্সএন ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ। তাহলে এখান থেকে আমরা কি করবো, ল্যামডা বের করবো, বা এক্সএন মানে কি এখানে x12, x12 ইকুয়াল টু এন এর মান কত 12 ল্যামডা ডি বাই এ। এখন আমরা এখান থেকে ল্যামডা বের করবো, ল্যামডা ইকুয়াল টু x12 ইন্টু এ ডিভাইডেড বাই 12d, মানে এন ডি জায়গায় কি বসালাম 12d বসালাম। তাহলে বা ল্যামডা ইকুয়াল টু মান বসাই, x12 কত, x12 হচ্ছে এই যে 9.3 মিলিমিটার, তাহলে 9.3 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। এ কত, এ হচ্ছে চিরদ্বয়ের ব্যবধান কত 0.4 মিলিমিটার, তাহলে 0.4 মানে কি 0.4 ইন্টু 10 ইনভার্স 3, বা এটাকে তোমরা চাইলে 4 ইন্টু 10 ইনভার্স 4 বলতে পারো, মানে দশমিকটা যদি এক ঘর ডানে নিয়ে আসো এটা এক বেড়ে যাবে, ঠিক আছে? তাহলে 12d কত, ডি হচ্ছে আমাদের, ডি হচ্ছে 1 মিটার, ডি হচ্ছে 1 মিটার। তো সবকিছুর মান বসিয়ে দাও, সবকিছুর মান বসিয়ে দাও, তাহলে আমাদের আনসার হয়ে গেল। আনসারটা কত আসবে, আনসারটা আসবে 9.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 0.4 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 12। আনসারটা আসবে 3.1 ইন্টু 10 ইনভার্স 7, ঠিক আছে? 3.1 ইন্টু 10 ইনভার্স 7 আসবে, আনসারটা আসবে 3.1 ইন্টু 10 ইনভার্স 7, ঠিক আছে? 3.1 ইন্টু 10 ইনভার্স 7 মিটার। হ্যাঁ এটাকে যে আমরা যে অ্যাংস্ট্রমে নিতে চাই 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ দিব, তাই না? 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ দিলে এটা আসবে 3100 অ্যাংস্ট্রম, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ দিলে এটা আসবে 10 টু দি পাওয়ার। আচ্ছা সাব্বির বলছো এয়ারের প্রতিসরণাঙ্ক 1 কিনা, হ্যাঁ বাতাসের প্রতিসরণাঙ্ক 1, ঠিক আছে? বাতাসের প্রতিসরণাঙ্ক 1, বাতাসের সাপেক্ষে সবার প্রতিসরণাঙ্ক বের করা হয়। আচ্ছা তাহলে এটা আশা করি আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি, ঠিক আছে? হ্যাঁ খুব আস্তে ধীরে পড়াচ্ছি কারণ আমি জানি আমি তো এগুলো তাড়াতাড়ি করতে পারবো, বাট কথা হচ্ছে কি শুধু আমি না, যারা কিনা তোমাদের অনলাইন ক্লাসে যে সকল ভাই আপুরা পড়ায়, অনলাইন ক্লাসে পড়াইতে আসা মানে কি তোমার মধ্যে কনফিডেন্স না থাকলে তুমি অনলাইন ক্লাস করতে পারবে না। সিঙ্গেল একটা স্টুডেন্টকে বাসায় গিয়ে পড়ানো এক কথা, ওটার একটা কনফিডেন্সের ব্যাপার থাকে, ওটা থেকে একটু অ্যাডভান্স লেভেলের কনফিডেন্স হচ্ছে যখন তুমি অফলাইন ব্যাচ পড়াও, তোমার সামনে অনেকগুলো স্টুডেন্ট বসে আছে তাদের সঙ্গে তুমি অফলাইন ক্লাস নিচ্ছ, ওটা থেকেও আসলে জটিল কমপ্লেক্স বিষয় হচ্ছে অনলাইনে ক্লাস না। কেন? কারণ অফলাইন ক্লাসে তুমি একটু ভুলভাল বলে ফেলছো, পরের দিন তুমি শুধরে দিতে পারবা। অনলাইন ক্লাসে তুমি ভুলভাল বলে ফেললে ওটা রেকর্ড থেকে যাচ্ছে, পোলাপাইন তোমরা ওটাই শিখবা। তার মানে কি অ্যাডভান্স ধাপ পের হয়ে কিন্তু ভাইয়ারা যারা কিনা অনলাইনে ক্লাস নেয় আমরা কিন্তু অনলাইনে ক্লাস নেওয়া শুরু করি। কথা কি বোঝা গেছে? তো অনলাইন ক্লাসটা ব্যাপারটা এরকম না যে কেউ একজন মনে করো পারে না, কিছুই পারে না, দুঃখ করে একটা বোর্ড আইনা অনলাইন ক্লাস শুরু করে দিল, ব্যাপারটা মোটেও এরকম না, ঠিক আছে? তো
তারপর আমি আস্তে আস্তে কেন পড়াচ্ছি, ওটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি পারি ঠিক আছে, পরীক্ষা তো আমি দিব না রে ভাই, পরীক্ষা তো আমি দিয়ে ফেলছি অনেক বছর আগে, তোমরা তখন আন্ডা বাচ্চা মানুষ ছিল, তখন তোমরা মানে কিন্ডারগার্টেনে পড়তা, তখন আমরা পরীক্ষা দিয়ে ফেলছি। তো এই কারণে হচ্ছে আমরা একটু আস্তে ধীরে পড়ি কেন, কারণ হচ্ছে যাতে করে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তারপরে যাই এখনের অঙ্কটা দেখো। এখনের অঙ্কটি একটু ডিফারেন্ট, কেন বলো? পরবর্তীতে পরীক্ষণটি পানিতে সম্পন্ন করা হলো, গয়ের পরে ঘ করতেছি, পানির প্রতি সারণাঙ্ক দেওয়া আছে। ভাইয়া পুরো সেট আপটাকে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে সাব্বির, অফলাইন এক সাবজেক্টের জন্য 2টা স্যারের কাছে পড়ি, এটা রং প্র্যাকটিস ভাইয়া, কারণ হচ্ছে আমরা আমাদের কলেজ লাইফে আমরা আসলে 2-3টা স্যারের কাছে বুঝি সবগুলো সাবজেক্ট, তো এক সাবজেক্টের জন্য 2টা স্যারের কাছে পড়ো মানে তুমি বাসায় পড়ার সময় পাও না। আচ্ছা দেখো, তাহলে দেখো আমাদের ডোরা, তবে এটা ভালো স্যারদের রিজিকের ব্যবস্থা হইতেছে, এটা খুব ভালো, পড়ো সমস্যা নেই, 4টা পড়ো, তাহলে আরো 2টা স্যারের রিজিকের ব্যবস্থা হইলো তোমার মাধ্যমে। আচ্ছা দেখো, তাহলে আমাদের বলছে এই পুরো সেটআপটাকে, মানে আমি হচ্ছে যে সিস্টেমটা তৈরি করছি, যাদের চিত্রের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার, চিত থেকে পর্দা দূরত্ব 1 মিটার, ওইটাকে এইভাবে ধরে পানিতে নিয়ে চুবাই ফেলছি, মানে বাতাসে ছিল ওই সিস্টেমটাকে ধরে এখন আমি পানিতে চুবাইছি, পানিতে নিয়ে ডুবাইছি। তো পানিতে নিয়ে ডুবানোর ফলে কোনো কিছুরই ক্ষতি হয় না, মানে কোনো একটা সেটআপকে, একটা ব্যতিচার একটা সেটআপকে তুমি যদি এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে নিয়ে যাও, তখন তোমার চেঞ্জ হবে শুধুমাত্র ল্যামডা। ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এই যে প্রতি সরানাঙ্ক, এটার সাপেক্ষে তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে। আচ্ছা চলো তো একটু দেখি, একটু খেয়াল করি এটা আসলে আমরা কিভাবে বের করব, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জটা আমরা কিভাবে বের করব, এইটা আমাদের একটু এক্সট্রা ভাবে একটু মনে রাখতে হবে। আমাকে বলছে পানিতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 9.3 মিলিমিটার দূরত্বে উজ্জ্বল ডোরার সংখ্যা পরিবর্তন হবে কিনা? অবশ্যই পরিবর্তন হবে। কেন? কারণ পানিতে ল্যামডা চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, পানিতে ল্যামডা কমে, পানিতে ল্যামডা কমে, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কি কমে যায়। কারণ কি? বায়ুর তুলনায় পানি ভারী, যত বেশি ঘন মাধ্যম তরঙ্গ দৈর্ঘ্য তত কমে যায়। কথা কি বলেছে? যত ঘন মাধ্যম তরঙ্গ দৈর্ঘ্য তত কমে যায়। এখন আমরা একটু খেয়াল করি, এখন বোঝো একটা বিষয়, দেখো তুমি বায়ুতে 9.3 মিলিমিটার জায়গায় 9.3 মিলিমিটার জায়গায় তুমি উজ্জ্বল ডোরা পাচ্ছ 12টি। তোমাকে আসলে বের করতে বলছে পানিতে তুমি ডোরার সংখ্যা পরিবর্তন হবে কিনা, তার মানে পানিতে তুমি 12টি উজ্জ্বল ডোরা পাচ্ছ কিনা এটা বের করতে হবে। তাহলে তোমাকে আসলে বের করতে হবে কি? পানিতে এন এর মান বের করতে হবে, ডোরার সংখ্যা এন 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 বের করতে হবে। ডোরার প্রশ্ন না কিন্তু, ডোরার সংখ্যা বের করতে হবে, উজ্জ্বল ডোরার সংখ্যা। উজ্জ্বল ডোরা মানে কি? এক্সএন এর সূত্র। তার মানে পানিতেও তুমি এক্সএন এর সূত্রটা খাটাবা, এবং এক্সএন এর সূত্র খাটিয়ে এন ল্যামডা ডি বাই এ, ওখানে ডি এর মান 1 মিটারই থাকবে, কারণ তুমি সেটআপ তো চেঞ্জ করো নাই। এ এর মান 0.4 মিলিমিটারই থাকবে। চেঞ্জ হবে কি? এন এর মান বের করবা, এক্সএন এর মানও 9.3 মিলিমিটারই থাকবে, ল্যামডা চেঞ্জ হবে, ল্যামডাটা চেঞ্জ হবে, ল্যামডা চেঞ্জ হওয়ার কারণে এন এর মান চেঞ্জ হবে। আসো করি, করলে জিনিসটা আর একটু বুঝতে পারবা। ওকে, তাহলে খেয়াল করো, এখানে 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 আমাদের কি আসে বলো? এখানে আমাদের পানি, বায়ুর সাপেক্ষে পানির প্রতি সরণাঙ্ক কত? 4/3। ঠিক আছে, একটু মনে রাখবে এই প্রতি সরণাঙ্ক দিয়ে ল্যামডা বের করা যায়। ভাই ল্যামডা কিভাবে বের করে? তুমি ল্যামডা যখন লিখবা, তার মানে এটা হচ্ছে দুইটা ল্যামডার অনুপাত। বাম পাশে যে থাকবে উড়ে বসাবা উপরে, ডান পাশে যে থাকবে উড়ে বসাবা নিচে। এটা একটু মনে রাখো, এটা প্যাচ লাগে রে ভাই, এটা প্রচুর প্যাচ লাগে। পরীক্ষার হলে গিয়ে কম প্র্যাকটিসের কারণে তুমি কি করবা জানো? তুমি উপরে ডব্লিউ দিবা, নিচে এ দিবা, মানে ডান পাশে যে আছে ওর উপরে বসে দিবা, পুরো অঙ্কটা শেষ। তুমি সবসময় এটা একটু মনে রেখো, হ্যাঁ ভাইয়া, যে আমাদের প্রতি সারণাঙ্কের অঙ্ক যখন আমরা করি, প্রতি সারণাঙ্ক থেকে যখন আমরা ল্যামডা বের করি, তখন বামে যে থাকে তাকে বসাবো উপরে, ডানে যে থাকে তাকে বসাবো নিচে। তাইলেই বাকি সব কনসেপ্ট আমাদের আগের কনসেপ্টগুলোর সাথেই মিলে। মানে এটা হচ্ছে আমাদের ব্যতিচারের মধ্যে এক্সট্রা একটা পোর্শন। মানে এই ধরনের অঙ্ক আসলে আমরা ভুল করি কেন? কারণ হচ্ছে আমরা ভয় পাই যে আরে প্রতি সরণাঙ্ক থেকে আমরা কিভাবে ল্যামডা বের করব। এই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস কম করি, বাট এই একটা লাইনই কিন্তু জাস্ট অতিরিক্ত করতে হচ্ছে। বাকি পুরো অঙ্ক কিন্তু আমাদের ব্যতিচারের ওই 6টা সূত্রের মধ্যেই চলে আসে। জাস্ট কি করলাম? ব্যতিচারের সেটআপটাকে এক মাধ্যম থেকে সরিয়ে আরেক মাধ্যমে নিয়ে রাখছি। এ চেঞ্জ করি নাই, ডি চেঞ্জ করি নাই, মাধ্যম চেঞ্জ করার কারণে প্রতি সরণাঙ্ক চেঞ্জ হয়েছে, প্রতি সরণাঙ্ক চেঞ্জ হওয়ার কারণে ল্যামডা চেঞ্জ হবে, আর কিচ্ছু চেঞ্জ হবে না। কথা কি বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছি। চলো দেখি, তাহলে ল্যামডা এ বাই ল্যামডা ডব্লিউ সমান হচ্ছে কত? 4/3। তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে ল্যামডা ডব্লিউ বের করব।
কেন ল্যামডা ডব্লিউ বের করবো? হ্যাঁ ল্যামডা এ কি জানি? হ্যাঁ ভাইয়া জানি। গরুর গতে তুমি যে ব্যবহৃত আলো তরঙ্গ দৈর্ঘ্য বের করছো 3.1 × 10⁻7, এটা কি বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বের করছো না? এটাই তো ল্যামডা, এটাই তো ল্যামডা। ঠিক আছে, গরুর গতে বের করার মানটা কি? ল্যামডা। তাহলে আমরা বের করবো কি এখান থেকে? আমরা এখান থেকে বের করবো ল্যামডা ডব্লিউ। তাহলে ল্যামডা ডব্লিউ বের করতে গেলে আমরা এক কাজ করি, একটু উল্টে দিই, যেহেতু আমরা নাদান বাচ্চা ছোট মানুষ, এই জন্য আমরা একটু ডিটেলসে করি। হ্যাঁ ডিটেলসে। তাহলে এখান থেকে আমরা ল্যামডা ডব্লিউ বের করবো। ল্যামডা ডব্লিউ সমান কত? 3/4 × ল্যামডা এ। তাহলে বা ল্যামডা ডব্লিউ সমান কত? ল্যামডা ডব্লিউ মানে হচ্ছে আমাদের, আচ্ছা এই অবস্থায় রেখে দিই, ঠিক আছে, এই অবস্থায় রেখে দিই ভাইয়া, এই অবস্থায় রেখে দিই। ওকে, এই অবস্থায় রেখে দিলাম, কারণ কি আমার মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপছে, আমি অনুপাত আকারে ম্যাথটা করবো, একটু স্মার্ট ওয়েতে ম্যাথটা করবো। হ্যাঁ, গতানুগতিক ট্রেডিশনাল ওয়েতে আমরা যাবো না। এখন আমাকে বলছে পানিতে উজ্জ্বল ডোরার সংখ্যা পরিবর্তন হবে কিনা। আচ্ছা চলো, না গতানুগতিক ভাবেই যাই, এটা গতানুগতিক ভাবে গেলেও সহজেই করা যাবে, প্যারা নেই। তাহলে দেখো এটা অনুপাতের কিছু নাই, তাহলে চলো দেখি এটা ইন্টু 3.1 × 10⁻7, 10⁻7। তাহলে ল্যামডা ডব্লিউ ইকুয়াল টু কত আসতেছে? চলো তো বের করি ল্যামডা ডব্লিউ। 3/4 মানে কি? 0.75 × 3.1 × 10⁻7, 2.325, 2.325 × 10⁻7। হ্যাঁ বলছিলাম না পানিতে মানে ঘন মাধ্যমে গেলে তরঙ্গ দৈর্ঘ্য কমে, তরঙ্গ দৈর্ঘ্য কমছে। দেখো এটা ছিল 3.1, এটা হচ্ছে 2.3, তাহলে কমছে না? ঘন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কমে, ঠিক আছে, ঘন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য কমে। তাহলে আমি সুন্দর করে এখান থেকে কি বের করলাম? আমি সুন্দরভাবে এখান থেকে ল্যামডা ডব্লিউটা বের করে নিলাম। এখন এই ল্যামডা ডব্লিউ ব্যবহার করে আমি পানিতে ডোরার সংখ্যা বের করব, 12টা আসে কিনা। ঠিক আছে, তাহলে আমরা লিখব এখন xn পানির জন্য বের করতেছি, ইকুয়াল টু কি? n ল্যামডা ডব্লিউ d ডিভাইডেড বাই a। ঠিক আছে, এখন বের করবো কি? হ্যাঁ বের করবো n এর মান। n ইকুয়াল টু কত আসবে? তাহলে পানিতে ডোরার সংখ্যা বের করবো। তাহলে n ইকুয়াল টু কত আসবে? xn × a ডিভাইডেড বাই ল্যামডা ডব্লিউ × t। ঠিক আছে, এইখানে করি বাকি অংশটা, এই দিকে করি। তাহলে বা n ইকুয়াল টু xn কত ভাইয়া? ওই 9.3 মিলিমিটার দূরত্বেই কিন্তু আমি উজ্জ্বল ডোরার সংখ্যা বের করতেছি। তাহলে xn এর মান কত? 9.3 × 10⁻3 × a কত? a কত ছিল? a ছিল 0.4 মিলিমিটার, তার মানে 0.4 × 10⁻3 ল্যামডা, আর নিচে কি? ল্যামডা ডব্লিউ ডি। ল্যামডা ডব্লিউ কত পেলাম? 2.325 × 10⁻7 ডি কত? ডি হচ্ছে 1 মিটার। ডি যা ছিল তাই আছে, ডি 1 মিটার। তো এখান থেকে আমরা n এর মান বের করব, তো n এর মান এখান থেকে আমাদের কত আসবে? উপরে হচ্ছে 9.3 × 10⁻3 × 0.4 × 10⁻3 ডিভাইডেড বাই 2.325 × 10⁻7 × 1, 10⁻7, ঠিক আছে, × 1, 16টা বেড়ে গেল। আরেকটা জিনিস মনে রাখবা, মানে পানিতে বায়ুর তুলনায় প্রতিসরণাঙ্ক বেশি হলে তরঙ্গ দৈর্ঘ্য কম হয়, তরঙ্গ দৈর্ঘ্য কমলে আবার ডোরার সংখ্যা বেড়ে যায়, পানিতে ডোরার সংখ্যা বেড়ে যায়। মানে সমদূরত্বে বাতাসে যেখানে 9.3 মিলিমিটার জায়গায় তুমি 12টা উজ্জ্বল ডোরা পাচ্ছ, পানিতে সেখানে বেশি পাচ্ছ, 16টা পাচ্ছ। তার মানে আমরা লিখবো যেহেতু m 12 এর সমান হয়নি, তাই না? m 12 এর সমান হয়নি, তার মানে কি? ডোরার সংখ্যা সমান হবে না। তখন তোমরা কমেন্ট একটু সুন্দর করে লিখবা, পানিতে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা হতে 9.3 মিলিমিটার দূরত্বে উজ্জ্বল ডোরার সংখ্যা পরিবর্তন হবে। এটা আসলে একটু বলদ টাইপের উত্তর হইলো, মানে তুমি জাস্ট নট ইকুয়াল টু না দিয়ে একটু স্মার্ট ওয়েতে যদি উত্তর দাও, তাহলে যেহেতু এটা 12 থেকে বেশি, তখন বলবা পানিতে সমদূরত্বে আমাদের ডোরার সংখ্যা বেশি হবে। ঠিক আছে, এইটা অনেক স্মার্ট একটা উত্তর। মানে আমরা নট ইকুয়াল টুটা ব্যবহার না করে গ্রেটার দেন আর লেস দেন যদি ব্যবহার করি, তাহলে স্যাররা বেশি খুশি হয় যে না ছেলেটা বা মেয়েটা অনেক ভালো জানে। কথা কি বোঝা গেছে? আচ্ছা, কি বলতেছো? স্যার কোশ্চেন দানিক বিশ্লেষণ না করতে বললে আনসারের মেইন ক্লুটা বৈশা দিতাম। না ওরকম না, গাণিতিক বিশ্লেষণ না বললে তুমি যে যাচাই করতে বলছে তো, হ্যাঁ গাণিতিক বিশ্লেষণ না বললে তুমি আনসারে মেইন ক্লুটা বসাই দিলে 4-এ তো 4 দিবে না রে ভাই। কথা কি বোঝা গেছে? না বললো আসলে এটা অঙ্কটা করে যাওয়াটাই স্মার্ট ওয়ে হয়। ঠিক আছে, অঙ্কটা করে দিও। তাহলে আমরা লিখবো অর্থাৎ পানিতে
পানিতে ডোরার সংখ্যা বা সমদূরত্বে ডোরার সংখ্যা বেশি হবে। ঠিক আছে, সমদূরত্বে ডোরার সংখ্যা বেশি হবে। সমদূরত্বে ডোরার সংখ্যা বেশি হবে। ঠিক আছে, বেশি হবে। বায়ুতে হয়েছিল 12টা, পানিতে হচ্ছে কয়টা? পানিতে হচ্ছে 16টা। তো আমাকে বলো সবাই বুঝতে পেরেছো কিনা? আমরা কিন্তু অলমোস্ট 1 ঘন্টা 40 মিনিটের ক্লাস হয়ে গেছে। তো সবাই বুঝতে পেরেছো কিনা বলো। খুব বেশি লম্বা ক্লাস করব না, কারণ হচ্ছে খুব বেশি লম্বা ক্লাস করলে আসলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে, আমারও মানে মাথা ব্যথা শুরু করবে। আসলে অনলাইন ক্লাস 2 ঘন্টা হইলেই আসলে আর নেওয়ার মতো এনার্জি আমার আছে, বাট কথা হচ্ছে এরপরে 2 ঘন্টা পরে দেখবে যে তোমাদের আর ভালো লাগতেছে না, শরীর হচ্ছে মানে রেস্ট চাইবে। তো আমরা দেখি 24-এর আর কি আছে কিনা। হ্যাঁ, আমাদের 24 পর্যন্ত আমাদের কিন্তু শেষ। ঠিক আছে, 24-এর আমাদের হচ্ছে, আমার এখানে যতটা আমি হচ্ছে স্লাইড মানে সিকিউ নিয়েছিলাম, আমরা কিন্তু 24 কিন্তু শেষ করে ফেলেছি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আমি একটু এই ফাঁকে একটু বলে দিই ভাইয়া, অনেকদিন পরে আবার এইচএসসি ক্লাস নেওয়া শুরু করেছি। মাঝে শুধু টানা কিছুদিন 1 মাস এসএসসি ক্লাস নিয়েছি। যারা 2025 ব্যাচ এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের ছোট যারা জুনিয়ররা, তো ওদের ক্লাসও এখন চলমান, আমাদের পাশাপাশি তোমাদের ক্লাসও চলমান। তো তোমাদের ক্লাসটা আসলে কিরকম হবে? আচ্ছা সাব্বির, আপনি কি সাস্টে পড়েন? হ্যাঁ, পড়া শেষ করে ফেলছি, অনেক আগে পড়াশোনা শেষ, পড়াশোনার পাঠ চুকাই ফেলছি। এখন আমি পুরো দস্তুর হচ্ছে প্রফেশনালিজম আমার হচ্ছে টিচিং, আর পাশাপাশি হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করি। হ্যাঁ, তোমরা কেউ যদি বাড়িটারি যদি ডিজাইন যদি করো, ভাইয়ের কাছে আইসো, ডিজাইন করে দেবো। হ্যাঁ, টাকাটা একটু বাড়াই দিও। আচ্ছা ঠিক আছে। তো আমাদের হচ্ছে যেটা ক্লাস টাইম আমি একটু বলে দিই। আমাদের একটা শিডিউল দেওয়া আছে আমাদের গ্রুপগুলোতে। আমাদের গ্রুপে কিন্তু একটা আচ্ছা, সাস্ট পড়ার জন্য কি এইচএসসি তে এ প্লাস পাওয়া লাগে? না, আমার একটা ফ্রেন্ড সাস্টে পড়াশোনা করছে, সিএসসি তে পড়াশোনা করছে, তার এসএসসি এইচএসসি কোনোটাতেই এ প্লাস ছিল না, দুটাতেই এ ছিল, কিন্তু সে সাস্টের সবচেয়ে দামি সাবজেক্ট সিএসসি তে পড়াশোনা করছে। হ্যাঁ, আমি নিজেও সিএসসি তে পড়ার সুযোগ পেয়েছি, বাট আমি কম্পিউটার সায়েন্স বুঝি না, আমার ভাল লাগে না, সহজ কথা। মানে সিএসসি পড়ার জন্য অনেকেই পাগল থাকে, গুড, দ্যাটস গ্রেট, বাট প্রোগ্রামিং আমার মাথায় ঢুকবে না, এটা আমি শুরুতেই বুঝে ফেলছিলাম। আমি সিএসসি নিয়ে পড়ি না, আমি সিভিল নিয়ে পড়ছি। ঠিক আছে, আচ্ছা, বাট সাস্টে পড়ার জন্য এ প্লাস ম্যান্ডেটরি না, কারণ হচ্ছে ভার্সিটিতে আসলে আমাদের গোল্ডেন এ প্লাসটা আসলে বেশি লাগে। বুয়েট, চুয়েট, কুয়েট, টুয়েট, এই 4টাতে পরীক্ষা দেওয়ার জন্য, মানে পরীক্ষা দেওয়ার জন্যই তোমার এ প্লাস পাওয়া লাগবে, কারণ ওরা তো আসলে সবাইকে পরীক্ষা দিতে দেয় না। ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো পরীক্ষা দিতে গেলে যাদের স্বপ্ন আমি বুয়েটে পড়বো বা চুয়েট, কুয়েট, রুয়েটে পড়বো, তোমাদেরকে অবশ্যই এইচএসসি রেজাল্টটাতে খুব ভালো ফোকাস করতে হবে, কারণ বুয়েটে গোল্ডেন এ প্লাস পাইলেও নেয় না, পরীক্ষা অ্যাপ্লিকেশন দেয় না, কারণ বুয়েটে 8,000 স্টুডেন্ট নিবে, 8,000-এর মধ্যে পরে 2,000-কে চান্স দেয়। তো বুয়েটে তুমি যদি পরীক্ষার জন্য তোমার যদি মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার লাস্ট টাইম মানে 2023-এরটা আমি জানি, 24-এরটা আমি আসলে সামহাও মিস করছি। 2023 সালে 93% মার্কস যারা পাইছে, ওভারঅল 93% মার্কস যারা পাইছে, তারা বুয়েটে পরীক্ষা দিতে পারছে। তার মানে গোল্ডেন এ প্লাসও হয় না, মার্কসের উপর ডিপেন্ড করা হয়। 93%, তার মানে বুয়েটে তুমি যদি পরীক্ষা দিতে চাও, স্বপ্ন যদি হয় বুয়েটে পরীক্ষা দিব, 90% মার্কস মিনিমাম তোমাকে অ্যাচিভ করতে হবে। 90% মার্কস প্রত্যেকটা সাবজেক্টে, এবং প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস লাগবে। কথা কি বোঝা গেছে? তো এটা, আর বাকি যে সকল মেডিকেল বলো বা ইঞ্জিনিয়ারে বা অন্যান্য গুচ্ছ বলো, জিএসটি বলো, মানে গুচ্ছর আন্ডারে যেগুলো, বা মেডিকেল বা অন্যান্য ভার্সিটি যেগুলো বলো, মোটামুটি এ পাইলেই তুমি হচ্ছে পরীক্ষা দিতে পারবা। হ্যাঁ, পরীক্ষা দিতে পারলো, নাম্বারটা তুমি যখন এইচএসসি তে যখন ভালো রেজাল্ট করবা, ওইটার নাম্বার তো ওখানে অ্যাড হয়, তো তুমি এখানে যত ভালো রেজাল্ট করবা ওখানে তো নাম্বারটা অ্যাড হবে। এখন যে গোল্ডেন এ প্লাস পেয়ে গুচ্ছতে পরীক্ষা দিচ্ছে আর যে এ পেয়ে গুচ্ছতে পরীক্ষা দিচ্ছে, দুজনের মার্ক তো সেম না। মানে ওই যে এইচএসসি আর এসএসসি থেকে যে মার্কসটা নেয় অ্যাড করার জন্য, ওটাতে তো যে গোল্ডেন পেলো সে কিন্তু এগিয়ে গেল। কথা কি বোঝা গেছে? প্লাস তার কনফিডেন্সটা অনেক বেশি। আর একটা স্টুডেন্ট গোল্ডেন পাইছে মানে কি, সে এইচএসসি লেভেলে অনেক পড়াশোনা করছে, আর একটা স্টুডেন্ট এ পাইছে মানে কি, সে অতটা পড়াশোনা করেনি, তার মানে মেধাগতভাবেও পিছাই যাবে। কারণ এইচএসসি তে না পড়ে ভালো রেজাল্ট করা যায় না, ওটা এসএসসি তে অনেক সময় হয়ে যায় যে শেষ 3 মাস খুব পড়াশোনা করলো, এ প্লাস গোল্ডেন এ প্লাস পেয়ে গেল। এসএসসি বই তো ছোট, আর এইচএসসি তোমরা নিজেরাই পড়তেছো, এইচএসসি তে আসলে ওভাবে কিছু হয় না। তবে এখনো সম্ভব, যারা 25-এ আছে, যে প্রি-টেস্ট পরীক্ষা শেষ, টেস্ট পরীক্ষার সামনে 5-6 মাস কিছু নাই, তো ধুমায়া খালি পড়তে হবে। এখন অনেক টাফ, 10 ঘন্টা করে প্রত্যেকদিন পড়াশোনা করতে হবে, এবং খুবই স্মার্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। আজে বাজে জিনিস পড়ে সময় নষ্ট করা যাবে না, টেকনিক্যালি পড়তে হবে, সিকিউ এমসিকিউ সলভ করে একদম পুরাদুরা সলভ করতে হবে। মানে বেসিক যতটুকু লাগে সিকিউ এমসিকিউর জন্য শুধু ততটুকু পড়তে হবে, যেটা যেভাবে ভাইয়া পড়াচ্ছি।
কথা কি বোঝা গেছে? তোমার একটা জিনিস ভাল লাগে, মনে করো তোমার অপরিচিতা গল্পটা পড়তে খুব ভালো লাগে, আমি দেখি খালি অনলাইনে বাংলা টিচার মানে কি কল্যাণী আর অনুপমের গল্প পড়ে, আমি যদিও নিজে এটা কখনো পড়ি নাই, আমি কখনো এই গল্পটা পড়ার আমার সৌভাগ্য হয় নাই, বাট আমার কাছে মনে হয়েছে এই গল্পটা ছাড়া বোধহয় আর কোনো গল্প নাই নাকি, মানে এটা অনেক মজাদার গল্প মনে হয়, যার কারণে হচ্ছে কল্যাণীর গল্পটাই সবাই পড়ায়। এবং আমি যখনই আমি দেখি কোনো বাংলার স্যার গল্প পড়াচ্ছেন অনলাইনে, আমি দেখি কল্যাণীর পড়াচ্ছে, তো আমার কাছে আমি জিজ্ঞেস করছিলাম আমার অফলাইন স্টুডেন্টদেরকে যে মানে বাংলা কি শুধু একটাই গল্প, আর গল্প থেকে কোনো সিকিউ আসে না? তো ওরা আমাকে যেটা বললো, এই গল্প থেকে একটা মাত্র সিকিউ আসে। তো একটা মাত্র সিকিউর জন্য, জাস্ট বিনোদনের জন্য এক গল্প বারবার পড়ার তো দরকার নেই, ঠিক আছে? বিনোদনের জন্য তো এক গল্প বারবার পড়ার দরকার নেই, আমার তো নাম্বার পাইতে হবে। হ্যাঁ, বিনোদনের জায়গা তো হ্যাঁ টেক্সট বই বিনোদনের জন্য না, বিনোদনের জন্য যদি বই পড়তে ইচ্ছা করে আমরা আদার্স গল্পের বই পড়বো, টেক্সট বই আসলে বিনোদনের জন্য আসলে যুক্তিসঙ্গত বিষয় না। হ্যাঁ, টেক্সট বইয়ে বিনোদন আনতে হবে, ওটা ফোর্স করে আনতে হয়, কারণ কি আমার ভালো রেজাল্ট করতে গেলে আমার পড়াশোনায় মনোযোগ দিতে হবে, বাট বিনোদনের বই কিন্তু গল্পের বই, ওটা হচ্ছে আলাদা বিষয়, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই খুব ভালো করে পড়াশোনাটা করতে হবে, এখনো সম্ভব, বাট হচ্ছে সময় নষ্ট করা যাবে না, পারফেক্টলি পড়াশোনা করতে হবে। ওকে, আচ্ছা। আর হচ্ছে আগামীকাল আমাদের ক্লাস আসলে থাকবে, আগামীকালকেও আমাদের একটা ক্লাস থাকবে, তবে আগামীকালকে আমাদের ক্লাসটা হয়তো বা অনেক লেট নাইটে শুরু হবে, আগামীকাল আমাদের ক্লাসটা অনেক লেট নাইটে শুরু হবে, আগামীকাল আমাদের ক্লাসটা হয়তো বা রাত 10:30টায় শুরু হবে। ভাইয়া এত রাতে ক্লাস করতে পারবো না, যার দরকার করবা, এটা আমি জানি, কারণ রাত 10:30 খুব বেশি রাত না, তোমরা সবাই মোটামুটি 12টা 12:30 পর্যন্ত জেগেই থাকো, যার দরকার এর আগে বাসার পড়াগুলো অন্যান্য পড়া শেষ করে ফেলবা, কারণ হচ্ছে আগামীকাল সন্ধ্যা 6টায় আমার একটা এসএসসির সাথে ক্লাস আছে, রাত 8টায় এসএসসি কমার্সের একটা ক্লাস আছে, ওই ক্লাসগুলো শেষ করার পরে আমি তোমাদের ক্লাস নিতে পারবো, কথা কি বোঝা গেছে? ওকে, তো আগামীকাল আজকে আমরা এই ঢাকা বোর্ড 2023-এর এই সিকিউটার মাধ্যমে আমরা হচ্ছে আজকে ক্লাস শেষ করব, এবং আগামীকাল আমরা পরবর্তী সিকিউ গুলা করব, এবং আগামীকাল সিকিউ করলে আমাদের হচ্ছে বেতিচার পার্টির সিকিউটা শেষ হবে, তারপরে আমরা এরপরে আমরা হচ্ছে অপবর্তনের পার্টির সিকিউ করব, তারপর আমরা এমসিকিউ করব। আশা করি আমরা মোটামুটি আগামীকাল একটা ক্লাস, অপবর্তনে একটা ক্লাস, আর এমসিকিউর জন্য এমসিকিউ একটা ক্লাসে হবে না, 2টা ক্লাস লাগবে, কারণ আমি অনেক ডিটেলস এমসিকিউ পড়াবো, তারও 4টা ক্লাস লাগবে, মনে করো এই এক সপ্তাহ। হ্যাঁ, আচ্ছা, স্যার ফিজিক্স জন্য তোফাজ্জল স্যার না ইসাক স্যার বেস্ট হবে? ম্যাথ করার জন্য গাণিতিক সমাধান কিনে ফেলো, লেকচার বা নিউটন গাণিতিক সমাধান কিনে ফেলো, হ্যাঁ, স্যারদের বই থেকে। কারণ কি জানো, স্যারদের বইগুলো আসলে আমি যেটা দেখছি, মেইন বই আসলে আমরা কিনি ঠিক, বাট পড়া হয় না। আমি নিজেও স্টুডেন্ট লাইফে মেইন বই পড়ি নাই, সাদা শীট টিট দিছে, ওগুলাই পড়াশোনা করছি, বা আমি যে পড়াচ্ছি ভাইয়া যখন আমার কাছে যারা ক্লাস ফলো করবা, এগুলাই তো অনেক বেশি, এগুলা পড়ে আসলে তুমি শেষ করতে পারবে না, এরপরে আবার স্যারদের বই পড়া, যদি পড়ো তাহলে আমি তোমাকে বলবো ইসাক স্যার বেস্ট, ঠিক আছে? যদি পড়ো, আর যদি মনে করো যে না আমি এমনি শো হিসেবে বইটা বাসায় ঝুলাই রাখবো, কিনো না, ঠিক আছে? টাকার দাম আছে। আচ্ছা দেখো, আমি সিম্পল কথা বলতে পছন্দ করি, আমি আসলে এত মানে আমার কথায় কেউ কষ্ট পেলো না পাইলো ওটা আমি দেখি না, বাস্তবতা যেটা আমি সেটাই বলি। আচ্ছা দেখো, এখন আসো, তো এটা কেউ পার্সোনালি নিও না যে ভাইয়া মনে হয় অনেক রোড, নট লাইক দ্যাট, আমি আসলে বাস্তবতাটা বলি, কারণ বড় হয়েছে তো এখন বাস্তবতাটা স্বপ্ন থেকে বেরিয়ে আসা উচিত। দেখো, S1 আর S2-র মধ্যে আমাদের হচ্ছে মধ্যবর্তী দূরত্ব কত? 1 মিলিমিটার, তাহলে এটা কি এ। পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো, পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো। তো পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব মানে কি বলো তো, তোমরা বলো এটা কি বের করতে বলছে? হ্যাঁ, পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব, আমি তোমাদেরকে হিন্টস দিই, এটা কি ডোরা প্রস্থ বের করতে বলছে নাকি ডোরা ব্যবধান বের করতে বলছে, এটা বলো আমাকে। এখানে আমাকে ডোরা প্রস্থ বের করতে বলছে নাকি ডোরা ব্যবধান বের করতে বলছে, এটা বলো। পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করো, ডোরা প্রস্থ বের করতে বলেছে নাকি ডোরা ব্যবধান বের করতে বলেছে, বলো 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 বলো। ডোরা প্রস্থ বের করতে বলেছে নাকি ডোরা ব্যবধান বের করতে বলেছে, এটা আমাকে একটু জানাও। জানো ডোরা প্রস্থ নাকি ডোরা ব্যবধান কোনটা বের করতে বলছে? গুড অর্পা, ভেরি গুড, ডোরা ব্যবধান বের করতে বলছে, কারণ আমরা কি বলছিলাম, শুধু উজ্জ্বল বা শুধু অন্ধকার যদি বলে ডোরা ব্যবধান, আর যদি উজ্জ্বল আর অন্ধকার দুইটাই যদি থাকে তাহলে ডোরা প্রস্থ। ভেরি গুড, না নবনী হয় নাই ডোরা প্রস্থ না ডোরা ব্যবধান, ঠিক আছে? তুমি কাইটা ফেলছো মেসেজ, বাট ভাইয়া দেখে ফেলছি। আচ্ছা দেখো দেখো
আচ্ছা দেখো, ভুল হলে সমস্যা নেই, এর লজ্জা পাওয়ার কিছু নেই। হ্যাঁ, সবাই ভুল করি, আমিও ভুল করি, তাই না? ভুল তো সবাই করে, বাট ভুল থেকে শিক্ষা নিতে হবে। তাহলে দেখো এখানে ডোরা ব্যবধান বের করতে বলছে, ডোরা ব্যবধান। তাহলে এখানে পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব, পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব, পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে ডোরা ব্যবধান বি। বি ইকুয়াল টু কি? ল্যামডা ডি বাই এ। তো মান বসাই দিবা। বি ইকুয়াল টু ল্যামডা কত? 5890, 5890 অ্যাংস্ট্রম। তার মানে 5890 ইন্টু 10 ইনভার্স 10। ডি কত? ডি হচ্ছে 1.5 মিটার, ডি হচ্ছে 1.5 মিটার। এ কত? এ হচ্ছে এই যে 1 মিলিমিটার। তাহলে 1 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে হিসাব করলে কত আসে দেখো। গুড, অর্পা আনসারও বের করে ফেলছো, দেখি তোমার আনসারটা সঠিক হয় কিনা। 5890 ইন্টু 10 ইনভার্স 10 ইন্টু 1.5 ডিভাইডেড বাই 1 ইন্টু 10 ইনভার্স 3। আনসার 8.835 10 ইনভার্স 4। ভেরি গুড, অর্পার আনসার সঠিক। 8.835 ইন্টু 10 ইনভার্স 4 মিটার। ঠিক আছে, এটা হচ্ছে পরপর দুটি উজ্জ্বল ডোরার দূরত্ব। ঠিক আছে, ডোরা উজ্জ্বল দুইটার ব্যবধান একটা অবমের প্রস্থের সমান। আচ্ছা তুমি সাব্বির, তুমি যখন লিখবা ভাই একটু ক্লিয়ারলি লিখো, তোমার মেসেজ আসলে কথা গোছানো হয় না বোধ হয় সামহাও, বা তুমি তাড়াহুড়া করে হয়তো বা লেখো। হ্যাঁ ভাইয়া, বুঝতে একটু কষ্ট হয়। হ্যাঁ, উজ্জ্বল ডোরা দুইটার, আমার মনে হয় ডোরা উজ্জ্বল না, উজ্জ্বল ডোরা দুইটার ব্যবধান একটা অবমের প্রস্থের সমান না। একটা অবমের প্রস্থের সমান কেমনে? দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্বের মধ্যে একটা উজ্জ্বল একটা অবম থাকে। বাসায় দেখো, হ্যাঁ, দুইটা পরপর দুইটা উজ্জ্বল ডোরার মধ্যে পরপর দুইটা উজ্জ্বল, মানে একটা উজ্জ্বল আর একটা উজ্জ্বল। তো পরপর দুইটা উজ্জ্বলের মধ্যে হচ্ছে একটা অবম থাকে। হ্যাঁ, একটা অবম থাকে, এটা ঠিক। পরপর দুইটার মধ্যে একটা অবম থাকে, এটা তুমি ঠিক বলেছো। বাট কথা হচ্ছে তোমার এটা হচ্ছে আমাদের ডোরা ব্যবধান। হ্যাঁ, পরপর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব হচ্ছে ডোরা ব্যবধান। ঠিক আছে, এটা হচ্ছে ডোরা ব্যবধান। তারপর দেখো, তারপরে অঙ্কটা দেখো। পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার পাওয়া যাবে? পি বিন্দুতে কোন ধরনের ব্যতিচার পাওয়া যাবে? হ্যাঁ, পি বিন্দু দূরত্ব কত? 8.835। তার মানে এক্সএন এর সূত্র দিয়ে করব, করে যদি এন এর মান জোড় আসে তাহলে বলবো গঠনমূলক ব্যতিচার, বেজোড় আসলে বলবো ধ্বংসাত্মক ব্যতিচার। ঠিক আছে, তাহলে আমরা লিখব এখানে এক্সএন সমান এন ল্যামডা ডি বাই এ। আমার উদ্দেশ্য কি? আমি এন বের করব, এক্সএন। তাহলে এন ইকুয়াল টু কি? এক্সএন ইন্টু এ ডিভাইডেড বাই ল্যামডা ডি। তাহলে বা n ইকুয়াল টু xn কত? xn হচ্ছে 8.835। তাহলে 8.835 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। এ কত? 1 মিলিমিটার। 1 ইন্টু 10 ইনভার্স 3 মিটার। ল্যামডা কত? ল্যামডা হচ্ছে 5890। 5890 ইন্টু 10 ইনভার্স 10। ডি কত? ডি হচ্ছে 1.5। তাহলে আনসারটা কত আসে? এন এর মান কত আসে? এন এর মান কত আসে? 8.835 ইন্টু 10 ইনভার্স 3। 10 ইনভার্স 3 নাকি 10 ইনভার্স 4? দাঁড়াও তো, 10 ইনভার্স 4 নাকি? না ঠিক আছে, 10 ইনভার্স 3 ওটার জন্য তো। আচ্ছা সরি 10 ইনভার্স 3। ঠিক আছে, 10 ইনভার্স 3 ঠিক আছে। 8.835 ইন্টু 10 ইনভার্স 3, ওটা তো ডোরা ব্যবধান 10 ইনভার্স 4 ছিল। 1 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইডেড বাই 5890 ইন্টু 10 ইনভার্স 10 ইন্টু 1.5। 10 আসবে, এন এর মান 10 আসছে। তার মানে কি? সাবাস, অর্পার উত্তর সঠিক হয়েছে। ভেরি গুড, এন এর মান 10 আসছে। এন এর মান যেহেতু 10 আসছে, তার মানে এটা কি? এটা গঠনমূলক ব্যতিচার। আমরা লিখব এন ইকুয়াল টু 10। যেহেতু এন জোড় সংখ্যা, তাই পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে। পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার পাওয়া যাবে। তো আজকে আমরা মনে হয় 5টার মতো সিকিউ সলভ করলাম, বাট আমাদের ব্যতিচারে আসলে সব ধরনের সিকিউ সলভ করাই কিন্তু হয়ে গেছে। ঠিক আছে।